The first question রাশিয়ান রেভলিউশন থেকে পিডিএফ তোমাদের অলরেডি দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রাশিয়ার কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করত? কি করেছে অ্যান্সার? রোমানভ। আচ্ছা, রাশিয়ার কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করত? বাকিরা কি করেছো? সিম্পল, রোমানভ, তাই তো? এটা তো দেওয়াই ছিল, সুন্দরভাবে লেখা ছিল, রোমানভ বংশের রাজারা জার উপাধি গ্রহণ করত। আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন, রাশিয়ার রোমানভ বংশের সূচনা করেছিল কি? প্রথম মিখাইল রোমানভ। বলো কি করেছে? প্রথমটা মিখাইল রোমানভ। প্রথম মিখাইল রোমানভ। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ রোমানভ ডাইনেস্টি, এই জন্য তার নাম অনুসারে এই ডাইনেস্টির নাম রোমানভ ডাইনেস্টি হয়েছে। নেক্সট, কোন রুশ নরপতি প্রথম জার উপাধি গ্রহণ করেছিল? জার উপাধি প্রথম গ্রহণ করেছিল? ওই মিখাইল রোমানভই হবে। না, তাহলে হচ্ছে জার উপাধি কিন্তু রোমানভ যে ফাউন্ডার সেখান থেকেই হুম, প্রথম আলেকজান্ডার নয়, এটা অ্যান্সার হবে চতুর্থ আইভান। চতুর্থ আইভান ছিল, এটা এতটা ডিটেলসে তোমাদের রাশিয়ান রেভলিউশনের সাথে নেই তো। তো এটা চতুর্থ আইনাভ হবে, তিনি প্রথম জার এপিথেট নিয়েছিল। এবার জার দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো, কিন্তু ফার্স্ট জার এপিথেট চতুর্থ আইভান নিয়েছিল। আচ্ছা, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন রাশিয়া কাকে বলা হয়? পিটার দি গ্রেট। তাহলে আধুনিক রাশিয়ার জনক হিসেবে আমরা কনসিডার করি কাকে? পিটার দ্য গ্রেট কে। ঠিক আছে, পিটার দ্য গ্রেট কে আধুনিক রাশিয়ার জনক হিসেবে আমরা কনসিডার করে থাকি। ভেরি গুড। রুশ গ্রামীণ সংগঠনগুলিকে কি বলা হতো? প্রত্যেকেই জানি, পড়েছি, মির হবে, পুরো বলা ছিল মিরের প্রধান। ঠিক আছে, গ্রামীণ সংগঠন মির হিসাবে, মির কথাটা বহুবার ব্যবহার করা হয়েছে, নোটসের মধ্যে বারবার মির কথাটা ব্যবহার করা হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, রাশিয়াতে ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ কবে হয়েছিল? সাল? 1825, 1825-এ হয়েছিল ডেকাম্ব্রিস্ট বা ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ। আচ্ছা, রুশ ভূমিদাসের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য কোন রুশ যার মুক্তিদাতা জার হিসেবে বন্দিত হন, মানে বলা হয় মুক্তিদাতা জার? ভূমিদাস প্রথা যে এন্ড করেছিল, কি হবে? দ্বিতীয় নিকোলাস। অ্যান্সার হবে না, দ্বিতীয় নিকোলাস কি করে করেছিল? যার দ্বিতীয় আলেকজান্ডার করেছিল না, ওই যে বলেছিল কৃষকদের উন্নতি করার জন্য, হ্যাঁ, যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবনতি করেছে, মানে বন্ধ করেছিল, কিন্তু তবুও কৃষকদের অবস্থার উন্নতি হয়নি। কেন? কারণ কৃষকদের জমি কেনার জন্য পয়সা ছিল না, বা জমি লাঙল কেনার জন্য পয়সা ছিল না। মনে পড়ছে লাইনটা? লাইনটা মনে পড়ছে? বলেছিলাম, দেওয়া ছিল নোটসে, বলেছিলাম তো, নোটসে সুন্দরভাবে দেওয়া ছিল। বিখ্যাত মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র কবে জার স্বাক্ষর করেন? এটা 1861 ফেব্রুয়ারি। ঠিক আছে, হ্যাঁ, ফেব্রুয়ারিতে জার মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেছিল। আচ্ছা, প্রিটোরিয়ান গার্ড কাদের বলা হয়? প্রিটোরিয়ান গার্ড কারা? বিএডটা করেছি। না, জারের যে শাসিত পুলিশ বাহিনীকে, একদম পুলিশ বাহিনীকে প্রিটোরিয়ান গার্ড বলা হতো। ঠিক আছে, প্রিটোরিয়ান গার্ড পুলিশ বাহিনীদের বলা হতো। আচ্ছা, জার শাসিত রাশিয়ার থার্ড সেকশন নামে কারা পরিচিত ছিল? থার্ড সেকশন, রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনী। ঠিক আছে, যারা গুপ্ত পুলিশ বাহিনী হতো তারা রাশিয়ার থার্ড সেকশন নামে পরিচিত ছিল। প্রত্যেকের ডিক্টেটরশিপের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা গুপ্ত পুলিশ বাহিনী কিন্তু ছিল। থার্ড সেকশনে রাশিয়ার শাসন ইতিহাসের অন্ধকারতম প্রতিষ্ঠান।
মন্তব্য করেছেন কি? কি হবে? ইপসন। এটা হচ্ছে লিপসন, ঠিক আছে, লিপসন। আচ্ছা, নবজাগ্রত উদারতন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে রাজকীয় স্বেচ্ছাতন্ত্রের একক রক্ষর কোন রুশ জারকে, লিপসন কোন রুশ জারকে ডন কুইটিও অফ অটোক্রেসি বলেছেন আর কি? যার প্রথম প্রথম নিকোলাস, আলেকজান্ডার। নিকোলাসকে তার স্বৈরতন্ত্রের জন্য এই নবজাগ্রত উদারতন্ত্র গণস্বেচ্ছাতন্ত্রের একক রক্ষক ডিক্টেটর হিসেবে করেছিল। ডিক্টেটর হিসেবে প্রথম নিকোলাস এসেছিল না, পিতাকে যে হত্যা করেছিল সেই সেন্সে না, তারপর থেকে ডিক্টেটরশিপ শুরু করেছিল। কোন রুশ জারের রাজত্বকালকে রুশ সাহিত্যের অগস্টিয়ান যুগ বলা হয়? মানে কার সময়ে রুশ সাহিত্যের মানে উন্নতি হয়েছিল? অগস্টিয়াস যুগ মানে সমৃদ্ধ যুগকে অগস্টিয়াস যুগের সাথে তুলনা করা হয়, যেমন গুপ্ত যুগকে অগস্টিয়ান যুগের সাথে তুলনা করা হয়, সেরকম। কি হবে বলতো, কোন নিকোলাস। প্রথম নিকোলাস। প্রথম নিকোলাসের সময়কে বলা? একদম। দেখো, হিস্ট্রি সবসময় সাক্ষী আছে, যখনই কোনো ডিক্টেটর এসেছে তখনই কিন্তু সেই দেশের উন্নতি হয়েছে, ঠিক আছে, এটা বাস্তব কথা। ডিক্টেটরের সময় গণতন্ত্র যখন ভীষণ ভালো ডেমোক্রেসি, তখন ডেভেলপমেন্ট কিন্তু হয় না। কারণ অনেক লোকের অনেক মতামত নিয়ে ডেভেলপমেন্ট হওয়া করাটা খুব চাপের ব্যাপার। আচ্ছা, কোন রুশ জারের শাসনকালে জেলা ও প্রদেশে নির্বাচনমূলক স্বশাসিত কাউন্সিল জেমেস্টভো গঠন করা হয়েছিল? প্রথম জেমেস্টভো নিকোলাসই গঠিত হবে। হয়েছিল, জেমেস্টভো গঠিত হয়েছিল কার রাজত্বকালে? কি করেছো? প্রথম নিকোলাস হবে না, অ্যান্সার হবে দ্বিতীয় আলেকজান্ডার। রাজা দ্বিতীয় আলেকজান্ডার, যার দ্বিতীয় আলেকজান্ডারের সময় জেমেস্টভো তৈরি হয়েছিল। আচ্ছা, উদারতা, আধ্যাত্মবাদ, স্বেচ্ছাচারের সংমিশ্রণে এক জটিল দুর্বল। আচ্ছা, এ স্পাইন ফুল অফ রিডলস বা ক্রাউন হ্যামলেট কাকে বলা হয়ে থাকে? হ্যামলেট আমাদের প্রথম আলেকজান্ডার। প্রথম আলেকজান্ডারকে বলা। ক্রাউন হ্যামলেট শেক্সপিয়ারের একটা বড় নাটক ছিল, গুরুত্বপূর্ণ নাটক, হ্যামলেট, ঠিক আছে, তো সেখান থেকে ক্রাউন হ্যামলেট, ক্রাউন হ্যামলেট। আচ্ছা, কোন রুশ জারের বিরুদ্ধে রাজত্বকালে নিহিলিস্ট বিপ্লবী আন্দোলনের উদ্ভব ও প্রসার ঘটেছিল? দ্বিতীয় আলেকজান্ডার। আচ্ছা, কি করেছো? দ্বিতীয় আলেকজান্ডার। এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যান্সার কি হবে? দ্বিতীয় আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য সেকেন্ড। ওকে। আচ্ছা, কোন রুশ সাহিত্যিক উপন্যাসে নিহিলিস্ট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল? লিও টলস্টয়। জানি না। না, এটার অ্যান্সার হবে ফাদার অ্যান্ড সন্স, তুর্গেভিভ রচিত ফাদার অ্যান্ড সন্স। রাশিয়ার কোন আন্দোলনে কৃষকদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করে তাদের বিপ্লবমুখী করে তোলার জন্য জলে জলে শিক্ষিত যুবক যুবতী কৃষকের পোশাকে সজ্জিত হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো? কি করেছো? নিহিলিস্ট। না, এটা নারদনিক। নারদনিক। একদম, এটা নারদনিক আন্দোলন ছিল। সরকারি হিসাব মতো 1801 থেকে 1861 পর্যন্ত 60 বছরের রাশিয়ায় কতগুলি কৃষক বিদ্রোহ ঘটেছিল? কোশ্চেন থাকে না এরকম। 550, ঠিক আছে, এগুলো এইভাবে কোশ্চেন থাকে না, এইভাবে ডেটা বেসড কোশ্চেন দেওয়াটা চাপের ব্যাপার, মনে রাখাটাও। আচ্ছা, কোন বিপ্লবী গোষ্ঠীর সদস্যের হাতে যার দ্বিতীয় আলেকজান্ডার সেন্ট পিটার্সবার্গে নিহত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলতে হবে। নিহিলিস্ট হবে। এটা দেওয়াই ছিল লিহিলিস্ট, এটা সুন্দরভাবে উত্তরও দেওয়া ছিল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, নারদনিক আন্দোলন কবে শুরু হয়েছিল?
79। 79, ভেরি গুড, 79। কোনটি সন্ত্রাসবাদী দল রাশিয়ার? সি হবে। 1902 খ্রিস্টাব্দে সোশ্যালিস্ট সোশ্যালিস্ট রেভলিউশনারি। রেভলিউশন কথাটার মানে এখানের সাথে সন্ত্রাসবাদ যুক্ত হয়ে যায়, বিপ্লব, রেভলিউশন। আচ্ছা, রুশ ইতিহাসে কবে কুখ্যাত রবিবার মানে তারিখটি ছিল? কুখ্যাত রবিবারের 9ই তারিখটি জানুয়ারি। কবে ছিল? 9 জানুয়ারি। 9ই জানুয়ারি 1905। আচ্ছা, কুখ্যাত রবিবারের ঘটনাটি রাশিয়ার কোথায় সংঘটিত হয়েছিল? সেন্ট পিটারবার্গ। সেন্ট পিটার্সবার্গ, জানি আমরা প্রত্যেকে। কুখ্যাত রবিবার সেন্ট পিটার্সবার্গ 9 ফেব্রুয়ারি হয়েছিল। রক্তাক্ত কে নেতৃত্ব দিয়েছিল? ফাদার গ্যাপন। জি ফাদার জ্ঞাপন। ফাদার গ্যাপন, ভেরি গুড। এগুলো দেওয়া ছিল, ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কুখ্যাত রবিবার কবে হয়েছিল, ডেট ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ড্রেস অফ রিহার্সাল, এটা ইম্পর্টেন্ট। এই স্টেটমেন্টটা কে বলেছিল? স্টালিন। সি। টটাস্কি। কি হবে? টটাস্কি। ট্রটস্কি বলেছিল, স্ট্যালিন নয়। এটা পড়লে হবে, পড়তে হবে। ড্রেস রিহার্সাল 1905-এর বিপ্লবকে 1917-এর বিপ্লবে, 17 বিপ্লবকে 5-এর রিহার্সাল বা ড্রেস রিহার্সাল বলেছেন। পড়তে হবে পুরো স্টেটমেন্ট, সুন্দরভাবে দেওয়া ছিল। পড়তে হবে, আন্দাজে বললে হবে না, লেনিন বললে হবে না। কোন রুশ সাহিত্যিক মন্তব্য করেন যার দ্বিতীয় নিকোলাসের রাজ্যে টেলিগ্রাফের মতো আধুনিক ব্যবস্থা চালু থাকলে শাসন নীতির ক্ষেত্রে তিনি ছিলেন চেঙ্গিজ খানের মতো স্বৈরাচারী? কি হবে? সি হবে, জানি না। টলস্টয়, লিও টলস্টয়। এটা কি হবে? অক্টোবর ইস্তাহার কোনটি ছিল না? অক্টোবর ইস্তাহারে, অক্টোবর ইস্তাহারে এটা জি কোনটি হবে, জি। জাস্টিস হবে? অফ দ্য পিস। হুম, তাহলে এটা ছিল না জাস্টিস অফ পিস, পদ সৃষ্টি। জাস্ট বিচার পরিচালনা করার জন্য জাস্টিস অফ পিস নামক পদ সৃষ্টি করার কোনো প্রতিশ্রুতি ছিল না। বাকিগুলো অবশ্যই ছিল, আমরা প্রত্যেকেই জানি এগুলো ছিল। যার মধ্যে আমাদের আমাদের ধরো এই যে নাগরিকদের স্বাধীনতা, ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার, রুশ পার্লামেন্টের ডুমার অধিবেশন আহ্বান, এগুলো অবশ্যই ছিল। আচ্ছা, রুশ পার্লামেন্টে ডুমার প্রথম অধিবেশন ইম্পর্টেন্ট। 1906। 1906, 1906 খ্রিস্টাব্দে। ভেরি গুড। বলশেভিক দল গঠিত হয়েছিল কবে? 5 হবে কি না জানি না। না, বলশেভিক দল 3, 1903, আচ্ছা। 1903 হয়েছিল বলশেভিক। বলশেভিক ছিল, মেনসেভিক ছিল, তাই না? প্রথমে মেনসেভিক ছিল, তারপর তারা ক্ষমতায় এসেছিল, তারপর বলশেভিকদেরকে আহ্বান করার জন্য তারা এলো। বলশেভিক আন্দোলন নামে পরিচিত কোনটা? 1917 খ্রিস্টাব্দের আন্দোলন। হুম, 1917-তে যে আন্দোলন সেটাই বলশেভিক, ওই জন্য হেডিংটাতেও দেওয়া ছিল, দেখবে বলশেভিক আন্দোলন নামে 1917-এর আন্দোলনটা পরিচিত। প্রথম বিপ্লব, রুশ ইতিহাসে প্রথম বিপ্লব কোনটিকে বলা হয়? বলো, সহজ কোশ্চেন তো। আর কি 1905 খ্রিস্টাব্দে নাকি বি হুম, নার্দনিক? আরে আচ্ছা, বাবা, 1905। পাঁচটাই তো আচ্ছা, প্রথম, এটাকে তো প্রথম বিপ্লব বলেছিল না? পুরো সুন্দরভাবে দেখবে স্টেটমেন্ট লেখা আছে, 1905-এর রুশ বিপ্লবকে রুশ ইতিহাসের প্রথম বিপ্লব বলা হয়। এই স্টেটমেন্টটাই তোলা ছিল, প্রথম বিপ্লব হিসেবে বলা হয়, পুরো স্টেটমেন্টটাই তোলা ছিল। বলশেভিক দলের মুখপাত্র বলা হতো কোন পত্রিকাকে? এটাও ছিল, লেনিন এখানে মন্তব্য করতেন, লিখতেন। ঘুরে এসে নির্বাসন থেকে ফিরে এসে প্রভোদা ছিল না, প্রভোদা?
প্রভুদা মনে করছি। সুইজারল্যান্ড থেকে নির্বাসন থেকে ফিরে আসার পরে প্রভুদাতে তিনি তার বক্তব্য পেশ করতেন না। আচ্ছা, নিম্নোক্ত কোন ব্যক্তি চতুষ্টয়ের মধ্যে রাশিয়ার নৈরাজ্যবাদীর চিন্তানায়ক বলা হয়? এটা পারবে না। বুকানিন। এটা পারবে না, বুকানিন। ঠিক আছে। এটা কি হবে? কি করেছো? পেরেছো না? পারবে। মার্চ বিপ্লবে বড় অংশ পদত্যাগ কি কার হবে? এনএস কি? কেরেনস্কি। কেরেনস্কি ছিল রাষ্ট্রপতি। কেরেনস্কির নেতৃত্বে গড়ে উঠেছিল, কিন্তু রাষ্ট্রপতি তো লভল ছিল। কি করবে? রাষ্ট্রপতি লভল ছিল। কাদের দ্বারা পরিচিত ছিল? হজ কোশ্চেন। বলশেবিক। 154 ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 155 কি হবে এটা? মার্চ বিপ্লব। আচ্ছা, এটা মনে হচ্ছে মানে নারদনিক হবে মনে হচ্ছে। না, তোমরা পড়োনি। বলশেবিক হবে। মেন সেবিক ছিল 1900। আচ্ছা, মেন। যেটা প্রথমে ছিল মেন সেবিক, মার্চ বিপ্লব। তারপরে তারা কিছুদিন সরকার গঠন করলো, দিয়ে তারপরে যখন আবার বিপ্লব হলো তখন বলসেবিকদেরকে ডাকলো। যে সেনাপতি ছিল সে আবার সামরিক অভ্যুত্থান করতে চাইলো, তখন মেন সেবিকের যে বলশেবিকটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হচ্ছে, তাই তো? নভেম্বর থেকে একদম। এই জন্য মার্চ বিপ্লবটা মেন সেবিকদের না। একটু ভালো করে পড়তে হবে বাবা, না হলে তো গন্ডগোল হয়ে যাবে। রুশ বিপ্লবের নেতা এতে কে ছিল? লেনিন। না, প্রথমে কেরেনস্কি ছিল। আরে বাবা, ভালো করে কেরেনস্কি। দেখো বাবা। মার্চের কথা বলছে, লেখাই আছে দেখো, মার্চে রুশ বিপ্লবের নেতা। এটা তো নভেম্বরে এলো, তাই না? মার্চ বিপ্লবে কেরেনস্কি সরকার গঠন করলো না। তারপর যখন হলো, মানে তোমার যখন সেনাপতি সে যখন আবার সামরিক অভ্যুত্থান করলো, তখন লেনিনকে ডেকে পাঠালো না। সে রুশ জার কোন বংশের সন্তান ছিল? এটা তো সেই কোশ্চেন। রোমানভ, তাই তো? হ্যাঁ। রোমানভই ছিল না। হ্যাবসবার্গ কি করে হবে? স্যাভয় হ্যাবসবার্গ কি করে হবে? রোমানভ ডাইনেস্টি হ্যাবসবুর্গ হবে না, ওগুলো তো সেই ইতালিতে ছিল। ইতালিতে ছিল। যার নিকোলাসের পত্নী জারিনা আলেকজান্ডার কার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন? এটাও দেওয়া ছিল। রাসপুতিন। তার রাসপুতিন। রাসপুটিন। ওই যে রাসপুটিন আর জারিনা মিলে হচ্ছে তোমার শাসন করতো, তাই না? রাসপুটিনকে কে হত্যা করেছিল? আচ্ছা, এটা মনে দেওয়া ছিল না। এটা হচ্ছে প্রিন্স উইসপুফ। আচ্ছা, রুশ আইনসভায় বুর্জোয়া দলের নেতারা কবে শাসন ক্ষমতা দখল করে? মার্চ মাসে। মার্চ মাসে। আমরা প্রত্যেকেই জানি মার্চ মাসে তারা শাসন ক্ষমতা দখল করেছিল। বলশেবিক বা নভেম্বর বিপ্লবের নেতা। এইবার আসছে প্রশ্ন। লেনিন। এটা লেনিন। এবার আমাদের লেনিন পৌঁছাচ্ছে। তাহলে মার্চ আর নভেম্বরের মধ্যে গন্ডগোল যেন না হয়। অবশ্যই কোন মাসে রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কোন মাসে? নভেম্বর। নভেম্বর। এই তো নভেম্বর বিপ্লবের ফলে নভেম্বর মাসে। এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিল? লেনিন। লেনিনই। হ্যাঁ, লেনিন হ্যাঁ, এপ্রিল লেনিন। থিসিস ঘোষণা করেছিল। সুন্দর দেওয়া ছিল। নতুন অর্থনৈতিক নীতি কে ঘোষণা করেছিল? লেনিন হবে। অবভিয়াসলি লেনিন। লেনিনই তো নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করলো। তারপরে রাশিয়ার কিছু মানে আমাদের উন্নতি হলো না। শান্তি জমি রুটির স্লোগান কোনটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল? লেনিনের বলশেবিক দল। একদম। ওই যে প্রত্যেককে যে যার ডিমান্ড যেটা ছিল সেই অনুযায়ী তারা দাবিগুলো দিয়েছিল, তাই তো? লেনিনের বলশেবিক দলেরই ছিল এটা। লেনিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গ্রহণের যুদ্ধে স্ট্যালিনের কাছে পরাজিত লাল বাহিনীর সংগঠক কে ছিলেন? ট্রটস্কি। লিও ট্রটস্কি। ভেরি গুড। ট্রটস্কি ছিল এখানে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোথায় প্রতিষ্ঠিত হয়? রাশিয়া না পোল্যান্ড? কি হবে, রাশিয়া না পোল্যান্ড? আরে বাবা, রাশিয়াই তো হবে, পোল্যান্ড তো পোল্যান্ড কেন হবে। হবে?
রাশিয়াই তো হবে, রাশিয়াই প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র না, এখান থেকে কার্ল মার্কসের মতবাদ নিয়ে হলো না। সোভিয়েত রাশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, কেরেনস্কি। প্রধানমন্ত্রী না, লেনিন। লেনিন ছিল প্রথম প্রধানমন্ত্রী। প্রথম প্রতিষ্ঠিত সংবাদপত্র কোনটা লেনিনের দ্বারা প্রতিষ্ঠিত সংবাদপত্র? রাব্বারও তো পরে হয়েছে। ইস্ক্রা। ইস্ক্রা। আর এপ্রিল থিসিসে লেনিন কার হাতে দেশের সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার কথা ব্যক্ত করেছিলেন? সোভিয়েত। সোভিয়েত। ঠিক আছে, সংঘ, যে ছোট ছোট সংঘ হতো সেগুলোকে সোভিয়েত বলা হতো। রেড গার্ড বা লাল ফোর্ট সম্পর্কে কোন তথ্যটি সঠিক? সবগুলি সঠিক। সবগুলোই সঠিক। ঠিক আছে, কারণ স্বেচ্ছাসেবী বাহিনী রেড গার্ড ট্রাস্টি ছিলেন এইসব রেল গঠন। আর নভেম্বর বিপ্লবের সময় রেড গার্ড দখল করলে বিপ্লব জয়যুক্ত হয়। আর কোথায় প্রথম বিদ্রোহটা হয়েছিল? পিগার্টবার্গ, সেন্ট পিগার্টবার্গ। সেন্ট পিটার্সবার্গ। ঠিক আছে, সেন্ট পিটার্সবার্গ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা রাশিয়ান রেভলিউশনের এমসিকিউ আমাদের কমপ্লিট হলো। ওকে, আচ্ছা এবার আমরা আলোচনা করব আজকে ফ্যাসিবাদ। ওকে, তারপর আমরা পরের দিন ন্যাৎসিবাদ করবো। এক সেকেন্ড। ওকে, তো আমরা মোটামুটি ডিসকাস করলাম যে রুশ বিপ্লব সম্পর্কে ডিসকাস করেছি। এবার আমরা আজকে ডিসকাস করব ইতালিতে ফ্যাসিবাদ সম্পর্কে। এবার ফ্যাসিবাদ করার পরে তারপর আমাদের ন্যাৎসিবাদ থাকবে, জার্মানিতে ন্যাৎসিজম থাকবে, ন্যাৎসিবাদ থাকবে মানে হিটলার থাকবে। আর ইতালিতে ফ্যাসিবাদ থাকবে, ফ্যাসিবাদ মানে বেনিটো মুসোলিনি সম্পর্কে থাকবে। তো সেটা সম্পর্কে আমরা এবার ডিসকাশন করব। দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি হলো, সমগ্র ইউরোপ মানে বেসিক্যালি বলতে পারি ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, গ্রিস, বুলগেরিয়া, স্পেন, পর্তুগাল, প্রত্যেক দেশের কি হয়, গণতান্ত্রিক সরকারের শাসন ব্যবস্থার পতন ঘটে। তার কারণ কি, একটা জিনিস বুঝতেই পারছো, যখনই ওয়ার হয়, ওয়ারের পরে জেনারেলি কি হয়, আর ডেমোক্রেসি বলে কিছু অস্তিত্ব থাকে না। কারণ ওয়ারের পরে যে অর্থনৈতিক ক্ষতি হয়, সেখানে দেখো ডিকটেটর ছাড়া সেই অর্থনৈতিক যে ক্ষতি রিভাইভ করা পসিবল হয় না, কারণ প্রত্যেকে চায় যে তার যেন ক্ষতিটা না হয়। কিন্তু যুদ্ধের পরে সব জায়গায় ক্ষতিগ্রস্ত কম বেশি হয়। সেই কারণে এইসব জায়গাতেও কি হয়, এখন একতন্ত্র, যেটাকে আমরা ডিকটেটরশিপ বলি, সেটা গঠিত হয়। সেইভাবে কি ইতালিতে এখান থেকে হয় মুসোলিনির আবির্ভাব, জার্মানিতে হয় হিটলারের আবির্ভাব, স্পেনে হয় জেনারেল ফ্র্যাঙ্কোর আবির্ভাব। স্পেনের বল, আমরা একটু স্পেনটা খুব বেশি আমাদের সিলেবাসে সেভাবে নেই, তাই জন্য স্পেন সম্পর্কে আমরা জাস্ট কয়েকটা জিনিস আলোচনা করবো, জাস্ট কিভাবে প্রভাবিত করতো স্পেনের যে গৃহযুদ্ধ, সেটা পরে আমরা করবো। একটু ছোট করে আমি ডিসকাস করে দেবো এই ন্যাৎসিজম ফ্যাসিজমের মধ্যে। বিশেষ করে ন্যাৎসিজমের মধ্যে স্পেনটা একটু ডিসাইড মানে একটু আলোচনা হবে। আর এখান থেকে এই যে ডিক্টেটরকে বিভিন্ন নাম দেওয়া হতো, মুসোলিনিকে বলা হতো ইল ডুচে, আর ইতালিকে বলা হতো ফুরেয়া। মানে প্রত্যেকেরই অর্থ একটাই, যে এ হচ্ছে সর্বোপরি গড টাইপের। ইল ডুচে আর হিটলারকে বলা হতো ফুরেয়া। আর ফ্র্যাঙ্কো, যে ফ্র্যাঙ্কোকে বলা হতো কডিলো। তাহলে এগুলো মাঝে মাঝে ফুরে, সবকিছুর মানে হচ্ছে একটাই, যে সর্বে সর্বা, হি ইজ দ্য মেন পার্সন, হি ইজ দ্য ডিক্টেটর। ঠিক আছে, এই ডিক্টেটরকে বিভিন্ন রকম নামে জায়গায় ডাকা হয়ে থাকে, সবার মানে একটাই, যে ডিক্টেটর। এবার আমরা দেখি যে কি অবস্থায় ইতালিতে ফ্যাসিজমের উদ্ভব হয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা জানি ইতালির যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা যথেষ্ট খারাপ হয়। এবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইতালি পার্টিসিপেট করেছিল কিন্তু নিজের স্বার্থের জন্য। কি স্বার্থ ছিল? বেসিক্যালি জয়েন্ট মানে, আমরা জানি ইতালির ইউনিফিকেশন হয়েছিল, ইতালি প্রথম থেকে বড় একটা সাম্রাজ্য, সেরকম ব্যাপার কিন্তু ছিল না। ইতালি জার্মানির ইউনিফিকেশন হয়েছিল। তো ইতালি জার্মানি ইউনিফিকেশনের সময় আমরা দেখেছি যে অনেক অংশ যেগুলো কিন্তু মুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে ইনক্লুড করা হয়েছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য সাথে যুক্ত হয়েছিল, যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের মধ্যে আমাদের যেখানে ওই যে সেরোজোভা হত্যাকাণ্ডটা ঘটেছিল, ঠিক আছে, সেখান থেকে কিছু অংশ ইতালি নিজের কাছে চেয়েছিল, কারণ এগুলো পূর্বে ইতালি চেয়েছিল তার মধ্যে নিয়ে আসার জন্য। সেই কারণে ইতালি কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল, যে এখান থেকে তারা কিছু জিনিসপত্র বা জায়গা তারা পাবে। ইতালির ইউনিফিকেশন আমরা পড়েছি, ম্যাপ ওয়াইজ আমরা ডিসকাস করেছি। এবার সেই জন্য ইতালি কি করেছিল, একটা গোপন চুক্তি করেছিল,
সেটা কি? ট্রিটি অফ লন্ডন। ঠিক আছে, লন্ডনের চুক্তি করেছিল, যেটা ছিল একটা গোপন চুক্তি, কেউ জানতো না। ঠিক আছে, যেই যুক্তিতে, এবার যুক্তিতে সেখানে ইংরেজ আর ফরাসি বলেছিল ঠিক আছে যুদ্ধে জয়েন করো, যুদ্ধে যোগদানের পরে যদি যুদ্ধে জিতে যাই তাহলে তোমাকে এই কিছু জায়গা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যেগুলো তুমি দাবি করছো সেগুলো দিয়ে দেওয়া হবে। কিন্তু ভালোভাবেই জানো ইংরেজ বেসিক্যালি এরা কখনো কথা দিয়ে কথা রাখে না। ঠিক আছে, সেই কারণে ইতালি এই যুদ্ধে জয়েন করার জন্য তার প্রচুর ক্ষতি হয়েছিল। অ্যাপ্রক্স $1200 কোটি তার ক্ষতি হয়েছিল। এরপর আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরেই দেখেছি কি, প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল। প্যারিসে একটা শান্তি সম্মেলন হয়েছিল, প্রত্যেকেই আমরা জানি, যেখানে উড্রো উইলসন, আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন, তিনি বিখ্যাত তার দাবি পেশ করেছিলেন, যেখানে তিনি ইউনাইটেড, মানে যেটা আমাদের যে লিগ অফ নেশনস গঠন করেছিলেন, এবং সেখানে আদর্শবাদ পালন করেছিলেন, এবং সেখানে বলা হয়েছিল এর মধ্যে যে প্রথমত একটা ব্যাপার ছিল, যেসব চুক্তি হবে সেগুলো কিন্তু ওপেন চুক্তি হবে, কোনো রকমের গোপন চুক্তি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এটা আমি পড়ানোর সময় বলেছিলাম। তাহলে যত গোপন চুক্তি ছিল সেগুলো কি হবে? অবৈধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ফলে লন্ডনের যে গোপন চুক্তি ছিল এটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। ব্যাস, যেই বাতিল হলো তাহলে অবশ্যই ব্রিটিশরা আর, মানে এই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে যে অংশ ছিল সেটা দিতে তারা আর মানে বদ্ধপরিকর রইল না, বললো যে না চুক্তি তো বাতিল হয়ে গেছে অবৈধ বলে। এছাড়া আসলে আফ্রিকার যে, বলো। সেই লন্ডনের যে গোপন চুক্তিটা এটা হচ্ছে হুম, অস্ট্রিয়া হাঙ্গারির সঙ্গে ইতালির হয়েছিল। না, এটা ইঙ্গো ফরাসি, মানে এটা হচ্ছে মিত্র শক্তি যে ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইংল্যান্ড ছিল, মানে ব্রিটেন ছিল, প্লাস ফ্রান্স ছিল, তার সঙ্গে ইটালি পার্টিসিপেট করেছিল জার্মানির এগেনস্টে। ফলে যখন যুদ্ধে জিতে গেল তাহলে চুক্তি অনুযায়ী দেখো যে যুদ্ধে জিতবে তারাই তো ডিসাইড করবে কোন অঞ্চল কাকে দেওয়া হবে। তো ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধে জিতলো, ইতালিকে বললো যে যদি আমরা যুদ্ধে জিতি তাহলে ওই জায়গাটা আমরা তোমাকে দেবো। তাহলে ট্রিটিটা ইংল্যান্ড ফ্রান্সের সাথে ইটালি রয়েছে। দেখো, যারা ওখানকার লোক থাকবে মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে, তারা তো হেরে যাচ্ছে, তারা কি থোড়ি চুক্তি করতে পারবে? কখনো করতে পারবে না। যারা জিতবে তাদের মধ্যেই না চুক্তি হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? এছাড়া আফ্রিকার উপনিবেশগুলোর মধ্যে এক যে বন্টন হতো, যেটাকে আমরা আফ্রিকার ব্যবচ্ছেদ বলেছিলাম। আফ্রিকার যে বিভিন্ন অঞ্চলগুলো, ফ্রান্স তারপর হচ্ছে ব্রিটেন, প্রত্যেকে যে যার নিজের মধ্যে ভাগ করে নিয়েছিল। তো সেখানেও ইতালিকে কি হয়? বঞ্চিত করা হয়। ইতালিকে আফ্রিকার যে অংশ সেখানেও কিন্তু দেয়া হয়, ইতালিকে বঞ্চিত করা হয়। ফলে বুঝতে পারছো ইতালির মনের মধ্যে একটা রাগ প্রচুর ভাবে যুক্ত হবে। এছাড়া যুদ্ধের পরে ইতালির অর্থনৈতিক অবস্থাও খুব ছিল, দুর্দশার ছিল, অর্থনৈতিক অবস্থা দুর্দশা ছিল। আর যুদ্ধের জন্য $1200 কোটি, যে $1200 কোটি খরচ করেছিল, সেখান থেকে অনেক বৈদেশিক ঋণ সৃষ্টি হবে। ফলে এবার এই সময় দেখো, কন্টেম্পোরারি সময় 1917, 1915, 1915, 1917, এই সময় দেখো রাশিয়ায় বলসেভিক মুভমেন্টটা শুরু হয়ে গেছে। আমরা একটু আগেই তো রাশিয়াটা পড়লাম। তাহলে সেটাও দেখো ইতালিতে ছড়াবে। যেখানেই মুভমেন্ট হবে ইতালিতে সেটা জনপ্রিয় হবে, যে সাধারণ মানুষ দাবি করবে। বেকার যুবক সমাজ এরাও কি হয়, ধীরে ধীরে সমাজতন্ত্রী দল মানে যেটা হচ্ছে বলসেভিক বা রাশিয়ার যে উদ্দেশ্য সেটা কি ছিল, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট পার্টি হতো। তাহলে সেই সোশ্যালিস্ট পার্টি রাশিয়াতেও তৈরি হলো, তারাও যোগদান করবে এবং প্রত্যেকের দাবি হবে যে যার নিজস্ব দাবি। কিরকম? শ্রমিকরা চাইবে তাদের মজুরি বৃদ্ধি করতে, যাতে তাদের মজুরি বাড়ানো হয়, কাজের সময় যাতে কমানো হয়, দ্রব্যমূল্য যাতে হ্রাস করা হয়। এছাড়া এইসব করতে থাকবে। এবার যদি দাবি পূরণ না করো তাহলে কি হবে? ধর্মঘট হবে, যেরকম হয়ে থাকে ইনকলাব জিন্দাবাদ, ধর্মঘট হবে। এবার যেসব জায়গা হবে না, শ্রমিকরা কি করবে? কারখানা দখল করা শুরু করবে, যে আমাদের দাবি না মানলে আমরা কারখানা দখল করব। ফলে এই অবস্থায় বিভিন্ন একটা মানে খারাপ একটা যে সোশ্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া শুরু হলো। আর এই সময় রাজনৈতিক কিছু দলের উদ্ভব হলো, তিনটা রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা তখন দেখতে পাচ্ছি, যেই সময়ে বেসিক্যালি হয়েছিল। যে এইসব রাজনৈতিক দল, এদের উদ্ভব হওয়া শুরু হলো, স্বাভাবিক কথা। এখান থেকে রাজনৈতিক দলের হচ্ছে হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর উদ্ভব হতে থাকবে। সুন্দর। তাহলে কোন কোন দল? একটা ছিল সমাজবাদী পার্টি, মানে যে সোশ্যালিস্ট যে দল হতো, সমাজবাদী পার্টি, সোশ্যালিস্ট দল। ক্যাথলিক পপুলার পার্টি, মানে ক্যাথলিক মানে যারা হচ্ছে খ্রিস্টান, তারাও একটা পার্টি গঠন করলো। আর হতো উদারপন্থী পার্টি। দেখো এই উদারপন্থী পার্টি মানে হচ্ছে যাকে আমরা সেকুলার পার্টি বলতে পারি, উদার,
তা এরা দেখো সব থেকে মানে বজ্জাত যদি কিছু দল হয়ে থাকে সেগুলো হচ্ছে লিবারেল পার্টি। ঠিক আছে, মানে যারা মুখে বলবে আমি উদার, কিন্তু অ্যাকচুয়ালি উদার না। ঠিক আছে, সেই রকম ব্যাপার লিবারেল পার্টি বা উদারপন্থী পার্টি এই ধরনের হয়। আর সমাজবাদী পার্টি থেকে আসবে এই একটা লিবারেল পার্টির মধ্যে পড়ছে ওই লেবার সম্প্রদায়ের মানুষরা, জানি না এটা। না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা দেখো, তুমি যদি আজকে বলো যে বিজেপির যে দলের মধ্যে সমস্ত হিন্দু আছে, সেটা কি তুমি বলতে পারবে? নিশ্চয়ই না। কথাটা বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা হচ্ছে যে ব্যক্তি বা যে লোকেরা যে আইডিওলজিতে বিশ্বাস করে। বেশিরভাগ যারা লেবার শ্রেণী তারা সমাজবাদী পার্টিতে থাকে, সোশ্যালিস্ট পার্টিতে। কেন? কারণ বেসিক্যালি শ্রমিকদের হয়ে কোন পার্টি কথা বলে? সোশ্যালিস্ট পার্টি কথা বলবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? সমাজবাদী পার্টির মধ্যে বেশি কৃষকরা থাকবে। উদারপন্থীর মধ্যে কারা থাকবে? যারা একটু ওই বুদ্ধিজীবীরা হবে। তারা বলবে না, আমরা এর সঙ্গেও থাকবো না, ওর সঙ্গেও থাকবো না, আমরা সেকুলার, আমরা হিন্দুও নয়, আমরা মুসলিমও নয়, আমরা হচ্ছে মানুষ। এরকম ঢপের চপের কিছু ডায়লগ থাকে, সেটা এখনো দিয়ে থাকে, যে আমি হিন্দুও নয়, আমি মুসলিমও নয়, আমি হচ্ছে হচ্ছে হিউম্যানি মানে মানুষ। ঠিক আছে, তো এইসব ভুলভাল স্টেটমেন্ট থাকে। তো যাই হোক, তো এই সমাজবাদীর মধ্যে থেকে একটা ভাগ হয়েছিল কমিউনিস্ট পার্টি। কারণ এখান থেকেই কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে। যেমন সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারপর সিপিআইএম হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা কার্ল মার্কসকে ফলো করে, মার্কসিজম। এগুলো সব সমাজবাদী পার্টি থেকে এগুলোর ভাগ হয়ে থাকে। ফলে রাশিয়ার মধ্যে একটা জিনিস বুঝতে পারছি, যেটা রাজনৈতিক অস্থিরতা চলছে। এবার এই সময় দেখো 1919 থেকে 1922-এর মধ্যে ইতালিতে বারবার মন্ত্রিসভা পরিবর্তন, 6টা মন্ত্রিসভা গঠিত হয়েছে মাত্র 3 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে। 19, 20, 21, 22, 3 থেকে 4 বছরের মধ্যে 6টা মন্ত্রিসভা। প্রত্যেকটাই ছিল কোয়ালিশন মন্ত্রিসভা। এবার কোয়ালিশন মানে কি বলতে পারবে কেউ? কোয়ালিশন মানে, কোয়ালিশন মন্ত্রিসভা মানে, কোয়ালিশন মানে বোঝো? বলো, কোয়ালিশন মানে কি? কোয়ালিশন মানে হচ্ছে জোট, মানে একসাথে দুটো কোন সরকার, হয়তো ধরো যে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলো না, এই যে লোকসভার ভোট হলো, লোকসভায় কেউ মেজরিটি পেলো না। ঠিক আছে, তখন কি হবে? তখন বিজেপি আর হচ্ছে ধরো আম আদমি পার্টি মিলে একটা সরকার গঠন করবে, তাকে জোট সরকার বলা হয়। ঠিক আছে, সেরকম সেগুলোকে কোয়ালিশন। মানে এখানেও কি হলো, অনেকগুলো যে দল ছিল তারা সবাই মিলে একটা কোয়ালিশন সভা গঠন করলো। সেখান থেকে কি হলো, এগুলো হতো, ফলে মন্ত্রিসভা বেশি দিন স্টে করবে না। আর এখানে প্রাইম মিনিস্টার হিসাবে ডিসাইডেড করা হলো কাকে? ফ্রান্সেসকো নিত্তি বা জিওভানি জিওনিত্তি। তো এরকম প্রাইম মিনিস্টার পরপর তৈরি হয়েছে মন্ত্রিসভার ক্ষেত্রে, কিন্তু কেউই ইতালির সমস্যার সমাধান করতে পারলো না, কারণ কারোর হাতে দেখো অ্যাবসলিউট পাওয়ার তো নেই। ফলে কারো পক্ষেই দেখো সমস্যা সমাধান করা সম্ভব হলো না। তাহলে এই সময় এলো কে? বেনিটো মুসলিনির উত্থান হলো। ঠিক আছে? কোয়ালিয়ার মন্ত্রিসভাটা কি একটু বললেন, ওটা বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, কোয়ালিশন মন্ত্রিসভা মানে জোট সরকার। জোট সরকার বোঝো তো? না বোঝো না? জোট হ্যাঁ। সরকার, জোট সরকারকে কোয়ালিশন সরকার বলে। মানে যখন কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, একাধিক দল মিলিত হয়ে সরকার গঠন করে। মানে এই যে লোকসভার ভোট হলো, লোকসভার ভোটের মধ্যে সাপোজ ধরো 550টা সিটে ভোট হবে, তাহলে কতগুলো ভোট পেতে হবে? তোমার ধরো 275টা ভোট পেতে হবে। ঠিক আছে, তো 275টা ভোট যে পাবে, সিট পাবে, সে হবে। এই দেখো সেখানে বিজেপি হয়তো পেলো 200টা সিট, তারপর ধরো হচ্ছে কংগ্রেস পেলো 80টা সিট, তারপর আম আদমি পার্টি পেলো তারপরে ধরো 100টা সিট। ফলে বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বিজেপি কি করলো, কংগ্রেসকে ডাকলো, মিলে একটা সরকার গঠন করলো। সেটা হচ্ছে কোয়ালিশন সরকার। বা বিজেপি আম আদমি পার্টিকে ডাকলো, তার কাছ থেকে নিল, সেখানেও কোয়ালিশন হবে। তো বোঝা গেল, এটাকে জোট সরকারকে কোয়ালিশন সরকার বলা হয়। ইতালিতেও সেই ব্যাপার ছিল, কেউ মানে পাচ্ছিল না, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিল না। তার মানে এবার এখানে এন্ট্রি হলো আমাদের হিরো, সেটা হচ্ছে বেনিটো মুসোলিনি। মুসোলিনির একটা বায়োগ্রাফি আমাদের এখানে ছোট করে দেওয়া আছে, কোথা থেকে এলো, কি ব্যাপার। হিটলারের সময়ও আমরা হিটলারের কথা একটু দেখবো। 1883 29শে জুলাই ইতালিতে একটা দরিদ্র কর্মকার, কর্মকার মানে যারা হচ্ছে কুমোর হয়, মুসোলিনির জন্ম। এবার তার পিতা, তার যে ফাদার ছিল, সে ছিল সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী। মানে তার বাবা বেসিক্যালি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল। তার বাবার যে কর্মশালা ছিল, মানে যে কামারখানা ছিল, সেখানে প্রতি সন্ধ্যায় প্রচুর নেতা টাইপের লোক, সমাজতান্ত্রিক নেতারা বসে আলোচনা করতো। মুসলিনি সেখানে বসে বসে তাদের কথা শুনতো, ভাই কি বলছে শুনি।
শুনতো, শুনে শুনে দেখো তার মাথার মধ্যে ঢুকছে। এবার এই জন্য মুসোলিনি যে রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল পিতার কর্মশালাতে। এরপর সুইজারল্যান্ডে লুসান ইউনিভার্সিটি, জেনেভা ইউনিভার্সিটিতে সে পড়তো, পড়াশোনা করেছিল। পড়াশোনা করার সময় সেখানে শ্রমিক ধর্মঘট হতো, প্রত্যেক জায়গাতেই হতো। সেই শ্রমিক ধর্মঘটে প্ররোচনা দান করেছিল। এই তো শ্রমিকদেরকে বলেছিল যে তোমরা হচ্ছে এই আন্দোলন করো, তাহলে হচ্ছে আমরা হব, তোমাদের ভালো হবে। প্ররোচনা দিল। এবার প্ররোচনার ফলে কি হলো, তাকে সুইজারল্যান্ড থেকে বহিষ্কৃত করা হয়। এমনিতে বাবু তুমি বাইরে থেকে আসছো, তারপর আমাদের দেশের লোককেও মানে করছো, উত্তেজিত করছো, বহিষ্কৃত হবে। ফলে সে যখন তার দেশে ফিরে এলো, সেখানে ডাই হার্ডলি সমাজতান্ত্রিক কাজকর্মে যুক্ত হয়ে গেল, একদম ভালোভাবে যুক্ত হয়ে গেল। এই জন্য 1908-এ ফরাসি সরকার, মানে তোমার হচ্ছে ফ্রান্স মানে ইতালির যে সরকার, তাকে বিপজ্জনক বিপ্লবী হিসেবে ডিক্লেয়ার করে দিল এবং তাকে 4 বছরের জন্য জেলে ঢুকিয়ে দিল। যে সে যেহেতু বুঝতেই পারছো এরকম স্টেটমেন্ট দিচ্ছে, লোকেরা প্রভাবিত হচ্ছে, সেই জন্য 1908-এ তাকে বিপজ্জনক বিপ্লবী করা হলো। এবার 4 বছর পর তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে একটা পত্রিকা, সেটা হচ্ছে অভান্তি বা প্রগতি পত্রিকা, সেই পত্রিকায় তিনি কি হয়, সম্পাদকের দায়িত্ব পালন করেন, সম্পাদক হিসেবে কাজ করে। এবার দেখো সম্পাদক মানে বুঝতে পারছো হাতে বেশ ভালো রকম পাওয়ার আছে। ব্যাস পাওয়ার দিয়ে সে সুন্দর করে লেখালেখি শুরু করবে 1912 থেকে। এরপর যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো 1914-তে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলে মুসোলিনি মুসোলিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ইতালির যুদ্ধে যোগদানের বিরোধী ছিল। মুসোলিনি চাইতো না প্রথমে যে ইতালি যুদ্ধে যোগদান করুক। মুসোলিনি কিন্তু যুদ্ধে যোগদানের বিরোধী ছিল। ওকে, কিন্তু পরে যখন সে টোটাল সিচুয়েশনটা বুঝলো যে কেন ইতালি যুদ্ধে জয়েন করা উচিত, সে আন্তর্জাতিক ঘটনা যখন বিবেচনা করলো, তখন তিনি ইতালির যুদ্ধে যোগদানে মতামত প্রকাশ করতে শুরু করলো যে না ঠিক আছে। এবার যখন এই যুদ্ধ সম্পর্কে মতামত প্রকাশ করলো, এবার দেখো সমাজতান্ত্রিক দল, মানে সমাজতন্ত্রী দল মানে বুঝতে পারছো সবসময় এটা করে। সে বললো না তুমি কেন এই সম্পর্কে মতামত দেবে, এই জন্য তাকে দল থেকে বহিষ্কৃত করা হলো। কারণ সে সমাজতন্ত্রী দলের হয়ে পত্রিকাতে প্রকাশ করতো। এবার যেহেতু সে মতামত প্রকাশ করছে, যুদ্ধ সংক্রান্ত মতামত, ব্যাস তাকে বললো না তুমি এরকম মতামত প্রকাশ করতে পারো না। সে চাঁদড় বাচ্চা দিল না, ব্যাস হাওয়া করে দিল, বলছে তুমি যাও এখান থেকে, সোজা কথা বাংলা ভাষা। এবার বের করে দিতে সে কি করলো, সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করলো। একজন মানে আর্মি সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করলো এবং যুদ্ধে যখন গুরুতর আহত অবস্থায় দেশে ফিরে এলো। এরপর যখন বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার এন্ড হলো, আমরা দেখলাম ইতালিতে সেই সময় বিশৃঙ্খলা চলছিল, অরাজকতা চলছিল। কেন? ওই যে ইতালিকে তার যে মানে হক, যেটা বলবো তার অধিকার, যেটা দিবে বলেছিল কিন্তু দেয়নি। ব্যাস সেই জন্য ইতালির লোকেরা রেগে গেল। প্লাস একটা হচ্ছে বিশৃঙ্খল অর্থনৈতিক খারাপ অবস্থা চললো, ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত হয়। মুসোলিনিও জানতো যে কেন, মুসোলিনি এখান থেকে প্রচার করতে শুরু করলো যে মানে ইতালিকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। সবাই জানলো যে হচ্ছে সব ইতালিকে বঞ্চিত করা হয়েছে। ফলে ইতালির জনগণের মধ্যে একটা রাগ বা ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, ক্ষোভ হলো। এবার মুসোলিনি কি করলো, তার বক্তৃতার মাধ্যমে তরুণদেরকে আকর্ষিত করতে থাকলো। সাধারণ মানুষ যেসব মানে তরুণ লোকেরা ছিল বা উগ্র জাতীয়তাবাদী তরুণ যারা রয়েছে, তাদের একটু রক্ত গরম, তাদের আকর্ষণীয় করলো। এরপর 1919 খ্রিস্টাব্দে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে 23শে মার্চ মিলান শহরে একটা তিনি 118 জন সৈনিক, যাদেরকে এখান থেকে যুদ্ধের পরে বঞ্চিত করা হয়েছিল, প্লাস যুদ্ধের পরে দেখবে যেসব সৈনিকরা তাদের মনে ক্ষোভ ছিল এবং কিছু দেশপ্রেমিক ছিল, সবাইকে নিয়ে কি করলো, একটা ফ্যাসিস্ট দল গঠন করলো। একটা দল তৈরি করলো, তার নাম রাখা হলো ফ্যাসিস্ট দল। এবার এই ফ্যাসিস্ট কথাটা, এটা একটা মানে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কি ফ্যাসিস, ফ্যাসিস থেকে ফ্যাসিস্ট কথাটা এসেছে। আর এই ফ্যাসিস কথার অর্থ হচ্ছে শক্তি বা এনার্জি। আর এই দলের প্রতীক ছিল একটা দড়ি বাঁধা কাঠের এ, এবং আগে রোমের প্রতীক ছিল ফ্যাসিস। ফলে বুঝতেই পারছো যে ইতালি আমরা জানি, ইতালির রাজধানী কি, রোম। ইতালির রাজধানী আমরা জানি এখনো রোম। মানে রোম রয়েছে এবং রোমের মধ্যে রয়েছে ভ্যাটিকান সিটি, তার মধ্যে এখনো পোপ থাকে। মানে বলতে পারো একটা বড় রিলিজিয়াস জায়গা। মানে আমাদের মানে ইতালির মধ্যে রয়েছে। আমরা ইতালির ইউনিফিকেশনের সময়ও দেখেছি যে রোমের ক্ষেত্রে কি হয়েছিল, রোমকে কিভাবে দখল করা হয়েছিল এবং তারপরে রোমের মধ্যে ভ্যাটিকান সিটিকে আলাদা দেশ মর্যাদা দেওয়া হলো। সেগুলো আমরা অলরেডি পড়েছি, এখানে আবার একটু ছোট্ট করে রয়েছে। ফলে বুঝতে পারছো মুসোলিনি ভালোভাবেই জানতো
যে ঐতিহ্যকে সম্মান না জানালে লোক কিন্তু অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? আজকের দিনেও দেখো বিজেপি কেন এত পপুলার, ইন্ডিয়ান কালচারকে সম্মান জানাচ্ছে বলে সাধারণ মানুষ বিজেপির পাশে দাঁড়াচ্ছে, সেরকম ব্যাপার। এটাও মুসলিনি খুব ভালো করে বুঝতো। এই কারণে তিনি ফ্যাসিস্ট দল গঠন করে, কিন্তু ফ্যাসিস্ট দলের মত ছিল একটাই, যে রাষ্ট্রই সব, রাষ্ট্র যা বলবে সব, ব্যক্তির মতামতের কোনো মূল্য নেই। এবার এখানে রাষ্ট্র বলতে বেসিক্যালি কে, রাষ্ট্র বলতে একটাই কথা, রাষ্ট্রের যে হেড হবে, মানে ফ্যাসিস্ট দলের যে হেড হবে সেই সব কথা। ঠিক আছে? এখানে রাষ্ট্র বলতে নিজের দলটাকেই বোঝানো হয়। আজ মানে বলা হচ্ছে এখনকার দিনেও, মানে ইন্ডিয়া বলতে লোকে কি বোঝে, বা বিজেপি মানে যখন ভোটে জিতে আসবে, অন্যান্য মানে কেউ কংগ্রেস করলে তাকে এই দেশের লোক মনে করে না। এটা প্রত্যেকে, কংগ্রেসও সেম ব্যাপার, জিতে এলে বিজেপিকে ভারতের লোক মনে করে না, দেশদ্রোহী বলবে। ঠিক আছে? সব জায়গার একই গল্প, আবার কিছু অসুবিধা নেই। তাহলে লক্ষ্য কি ছিল? রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, দেশে একটা বলিষ্ঠ বিদেশি নীতি গ্রহণ করা, যার মাধ্যমে বিদেশের কাছে জনপ্রিয় হয়, কমিউনিস্ট প্রভাব থেকে দেশকে মুক্ত রক্ষা করা, আর ব্যক্তিগত ধন সম্পত্তি রক্ষা করা। তার মানে বুঝতে পারছো, এগুলো ছিল ফ্যাসিস্ট দলের উদ্দেশ্য। আর প্রত্যেকের উদ্দেশ্য ছিল শৃঙ্খলা রক্ষা করা, প্রত্যেক নাগরিকের কর্তব্য। আর কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, সেটাকে বলা হতো রাষ্ট্রদ্রোহিতা, মানে দেশদ্রোহী ব্যাপারটা রয়েছে। এবার শৃঙ্খলা ভঙ্গ মানে ফ্যাসিস্ট দল যা বলবে তার এগেনস্টে, তার অপোজিট যদি কিছু কাজ করো, সেটাই রাষ্ট্রদ্রোহী। এখনো সেম ব্যাপার। যেমন তুমি যদি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থেকে বিজেপির কথা বলো, তাহলে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি বলবে দেশদ্রোহী, মাওবাদী বলবে। ব্যাপারটা সেরকম ব্যাপার। ঠিক আছে? তো এই দলের কিছু কিছু লক্ষ্য ছিল। লক্ষ্যের মধ্যে প্রথমত নতুন জাতীয় সভা গঠন করা, গির্জার সম্পত্তিকে জাতীয়করণ করা, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কাজ নির্ধারণ করা, আর ভার্সাই সন্ধি সংশোধন করা। ভার্সাই সন্ধি সংশোধন বলতে, ভার্সাই সন্ধি যেটা জার্মানির উপরে চাপানো হয়েছিল, সেই ভার্সাই সন্ধি অনুযায়ী এদেরকে, ইতালিকে কিছু দেওয়া হয়নি, সেখানে এটাকে সংশোধন করাটাও দরকার ছিল। সংশোধন করলেই তো ইতালি পাবে। ওকে। এবার এই যে 23শে মার্চ, আমরা ফ্যাসিস্ট দলের যে ফাউন্ডেশন ডে জানলাম 1919-এর 23শে মার্চ মিলান শহরে। এরপর দেখো প্রতিষ্ঠার পরে ধীরে ধীরে সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রায় 70টা শহরে এই দলের শাখা গড়ে ওঠে। তাহলে এরপর 1921-এ এর সদস্য সংখ্যা হয়ে গেল প্রায় 3 লক্ষ, মানে হিউজ পরিমাণে লোক বাড়ছে। এবার মুসোলিনির নেতৃত্বে যখন ফ্যাসিস্ট আন্দোলন হয় বা এগোতে শুরু করলো, তখন এটা একটা জাতীয় আন্দোলন হয়ে গেল, সাধারণ মানুষ এর সাথে যুক্ত হলো। বিশেষ করে কর্মচ্যুত সৈনিক, যেসব সৈনিকরা রয়েছে তাদেরকে কর্মচ্যুত করা হয়েছে, বেকার যুবক রয়েছে, তাদেরকে নিয়ে মুসোলিনি কি করলো, একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করলো, যেটা হিটলারও বানিয়েছিল সেম। একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে পরে এদেরকে ট্রেন করে একটা সুশৃঙ্খল সেনাদল গঠন করে। আর এই দলের যে সদস্য হতো তারা কালো পোশাক পরতো বলে এদেরকে বলা হতো ব্ল্যাক শর্টস। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আছে। আর এদের যে নীতি ছিল, আক্রমণাত্মক নীতি, এটাকে বলা হতো স্কোয়াড্রিজম। ওকে। কারণ এরা কি, যে এগেনস্টে বলে ধরে হচ্ছে তাদেরকে মারামারি করা থেকে শুরু করে এইসব তো চলতো। আর দেশে কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে ফ্যাসিস্ট দল নিজে হাতে সেই বিশৃঙ্খলা দমন করতো, এবং ধনবান ব্যক্তি শিল্পপতি মুসলিমকে তাদের ত্রাণকর্তা বলে মনে করতো, মনে করে তার দলকে অর্থ সাহায্য করতো। ফলে মানে ফ্যাসিস্ট দলের কাছে একটা ভালো রকমের ফান্ডিং এসে গেল ভয় দেখিয়ে। এরপর 1919-এর যে নির্বাচনে হলো, সেই সময় কিন্তু ফ্যাসিস্ট দল একটিও আসন পায়নি। ঠিক আছে? 1919-এর সময় ফ্যাসিস্ট দল পায়নি। কারণ কি, তখন দেখো 1919-এ হলেও, তৈরি হলো ধীরে ধীরে, এটা হচ্ছে সদস্য বৃদ্ধি পায়। 21-এ এসে হয়, কিন্তু 1921-এর যখন নির্বাচন হয়, তখন মানে বুথ ক্যাপচারিং এর মতো ব্যাপার স্যাপার সব করে 31টা আসন পায়। ঠিক আছে? কিন্তু 31টা আসন পেলে অবশ্যই সরকার মুসোলিনি কে মন্ত্রিসভায় যোগদানের আহ্বান করা হবে, মুসোলিনিকে ডাকালো। কারণ দেখো, আজকে মোদি জিতলে মোদিকে বলবে মন্ত্রিসভা গঠন করতে, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা যোগদান। কিন্তু ফ্যাসিস্ট দল বললো যে না, তারা এটা করতে ইন্টারেস্টেড না, তা প্রত্যাখ্যান করলো। এবার প্রত্যাখ্যান করে তারা কি করলো, ধর্মঘট ডাক দিলে সমাজতন্ত্রের উপর আঘাত হয়, মানে আন্দোলন করে। করে এই যে ব্ল্যাক শর্টস 1922 খ্রিস্টাব্দে 50,000 সদস্য নিয়ে রোম দখল করে, রাজধানী রোমের দিকে এগোয়। ইতালির তখন প্রধানমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল লুইজি ফ্যাক্টা। তিনি সামরিক আইন জারি করেন, যেটাকে আমরা মার্শাল ল বলি। সামরিক আইন কথার অর্থ হচ্ছে পুলিশকে বললো যে গুলি চালানো, বলা হবে সামরিক আইন। করলো, বললো, কিন্তু যে
ইতালির যখন রাজা ছিল ভিক্টর ইমানুয়েল, থার্ড ভিক্টর ইমানুয়েল, তিনি তাতে সম্মত হন। ফলে লুইজি ফ্যাক্টটা বললো যে হ্যাঁ এরকম কেন হবে না, সেজন্য ফ্যাক্টটা কি করলো, মন্ত্রিসভা ত্যাগ করলো। অবভিয়াসলি ব্যাপারটা বুঝতে পারছো, প্রাইম মিনিস্টার বলছে সামরিক অভিযান করতে, কিন্তু রাজা বললো না হবে না। তখন রেগে গিয়ে বললো আমি মন্ত্রিসভা ত্যাগ করছি। ব্যাস, মুসোলিনির কাছে রাস্তা সাফ হয়ে গেল। 27 অক্টোবর এগিয়েছিল, আর তারপরেই দেখো সামরিক আইন জারি করতে বলার জন্য করলো। তো 28 অক্টোবর মুসোলিনি রোম দখল করলো। 29 অক্টোবর রাজা তাকে মন্ত্রিসভা গঠন করতে বললো, এবং 30 অক্টোবর মুসোলিনি কি করলো, মন্ত্রিসভা গঠন করে ফেললো 1922-এ। তাহলে দেখো গল্প বুঝতে পারছো আশা করি, কিভাবে মুসোলিনি মন্ত্রিসভা গঠন করলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে, তারপরে এগোবো। স্যার খন্ড যুদ্ধটা কি স্যার? খণ্ডযুদ্ধ মানে এ তাকে মারা, সে তাকে মারা, হাতাহাতি। ঠিক আছে, মানে তাহলে খণ্ডযুদ্ধ এখানে এখানে হচ্ছে ওই মুসলিমদের সঙ্গে যে খন্ড যুদ্ধ সেটা কি কমিউনিস্ট পার্টির মধ্যে হয়েছিল হ্যাঁ, নাকি? এখানে খণ্ডযুদ্ধ মানে কি, সাপোজ ধরো তুমি একটা মানে জায়গায় যাচ্ছ, ঠিক আছে, তুমি একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা মুসলিম কোনো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছ। এবার সেখান দিয়ে তুমি হুম, জয় শ্রীরাম বলে যাচ্ছ। তখন সেখানকার যারা এসে বলছে না এখান দিয়ে বলা যাবে না, তখন বললে না আমরা কেন বলবো না, একটা হাতাফাই হবে, একটা লড়াই লাগবে, এটাকে মারবে সেটাকে মারবে, সেটাকে বলা হচ্ছে খণ্ডযুদ্ধ। কি বললাম, বুঝে গেল? হুম। আর হুম, এই এই মানে এই মুসলিম যে এই আক্রমণ নীতিটাকে কি বলতো, স্কোয়াড্রিজম? হ্যাঁ, স্কোয়াড, এই যে দিয়েছি, আক্রমণাত্মক নীতিকে বলা হতো স্কোয়াড্রিজম। আচ্ছা, মানে এই মানে যে এটা মুসলিম, বলো। মানে এটা মুসলিমই দিত না, মানে এই কোয়াড্রিজম নীতিটা মুসলিমই চালু করেছিল বা হ্যাঁ, আক্রমণাত্মক হওয়ার হ্যাঁ, জন্য? হ্যাঁ, হ্যাঁ, এটা যদি বলে স্কোয়াড্রিজম নীতিটা কোন দলে, তখন আমরা ফ্যাসিস্ট দল বলবো। আর কে বলেছিল হুম, বা কার ছিল, মুসোলিনি বলবো, কোনো সমস্যা নেই। হুম, ঠিক এটা আছে। বেসিক্যালি ব্ল্যাক শর্টস এর নীতি, আর ব্ল্যাক শর্টস কে অর্ডার কে দিত, মুসোলিনিই দিত, এই ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, কেটে এবার কেটে দেখ, আসছে কিছুটা আমার। বাকিদের কি কথা কেটে কেটে আসছে? একটু স্লো এসছে আবার। স্লো আসছে? জয়শ্রী আর হচ্ছে সুজাতা, আচ্ছা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো বাবা? ডিস্টার্ব হয়নি তো? শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। এবার দেখো, এবার মুসোলিনি ক্ষমতায় বসার পরে তারপরে কি হলো। ওহো, চলো আজকে দাঁড়া 1 সেকেন্ড। এরপরে দেখো, মুসোলিনি কি হলো, ফ্রান্সে একনায়কতন্ত্র শুরু করলো। এবার 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ইতালিতে কি হয়, ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠায় একক নায়কতন্ত্র উদ্যোগী হয়েছিল। এবং 1924-এ যখন ইলেকশন হলো, সেখানে ফ্যাসিস্ট দল 65% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। এবং ভোটে জেতার পরেও সমাজতান্ত্রিক নেতা যেটা ছিল গিয়োকোমে মাত্তেত্তিকে হত্যা করার জন্য বিরোধী দল যারা ছিল তারা কি করলো, আইনসভা বয়কট করলো। ঠিক আছে, বয়কট করলে ইতালিতে যে সংসদে ফ্যাসিস্টদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। মানে এখানে বিরোধীরা দেখো যাই করুক, অসুবিধা কিছু নেই, কারণ ফ্যাসিস্ট দল খুবই পাওয়ারফুল ছিল। এরপর 1926-এ একটা নতুন সংবিধান তৈরি করা হলো ইতালির জন্য। সেখানে বলা হলো যে অন্য কোনো দল থাকবে না, একটাই দল, অন্য দল নিষিদ্ধ, যেটা হিটলারও করেছিল, সেম ব্যাপার। এবং একদলীয় শাসন ব্যবস্থা গঠন করলো, যে একটা দলই থাকবে আর অন্য কোনো দল থাকবে না। এবং মুসোলিনি একনায়ক হয়ে গেল, যেমন রাশিয়াতে এখন আছে, যাই হোক সেই ব্যাপার। আর মুসোলিনি হিসেবে রাশিয়া মানে মুসোলিনি প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত কাজ করতো, আইন প্রণয়ন করতো, সরকারি আদেশ জারি করে শাসনের ব্যবস্থা করতো, উচ্চ পদে কর্মচারীদের নিয়োগ করতো। মানে বেসিক্যালি বলতে পারো সব কাজ মুসোলিনি নিজেই করতো। ফলে তার হাতেই ছিল, মুসোলিনির হাতে সমস্ত ব্যবস্থা। আর এছাড়া তিনি বিশিষ্ট নেতাদের নিয়ে গঠন করেছিল ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল, যারা কি করতো, সর্বোচ্চ
সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারত। ওই সমতা সেন্ট্রালাইজ ছিল কার হাতে? মুসোলিনির হাতে ক্ষমতা ছিল। আর কেউ যদি রাজনীতিতে প্রবেশ করতে চায় তাকে দলীয় সংসদ পদ গ্রহণ ছিল বাধ্যতামূলক। মানে তুমি যতক্ষণ না মেম্বার হবে তুমি রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। আর সরকারি পদ, আধা সরকারি পদ, সমস্ত চাকরি সেনাবাহিনীতে শুধুমাত্র ফ্যাসিস্টদের নিয়োগ করা হয়। আর কেউ যদি ফ্যাসিস্ট বিরোধী হয় তাহলে সে সেই রকম সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হবে। আর যে কর্মসংস্থান দেওয়া হবে সেটা দলের মধ্যেই কর্মসংস্থান দেওয়া হবে, যেটা তৃণমূল এখন করে। তো যাই হোক, এরপর বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সবই খর্ব করা হয়। ফ্যাসি বিরোধী সংগঠন নিষিদ্ধ করা হয়। ফ্যাসিস্ট দলের বিরোধ যারা করবে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হবে। জনগণদের ভূমিকা বাতিল করে জনপ্রতিনিধিমূলক নির্বাচন বাতিল করা হয়। আর এই সময়ে এক ধরনের বিশেষ ছিল, সেটা কি যে পোডেস্টাস নামে একদল কর্মচারীর হাতে পৌর শাসন ব্যবস্থা দেওয়া হয়। আর রাষ্ট্র বলতে মুসোলিনি বুঝতেন নিজেকে আর তার দলকে, বুঝতেই পারছো, হি ইজ দ্য স্টেট, তার হাতেই সমস্ত ক্ষমতা। এবং তিনি শৃঙ্খলা এবং নিয়ম অনুবর্তিতার উপর গুরুত্ব আরোপ করেন। রাস্তাঘাট যোগাযোগের উপর উন্নতি ঘটান এবং জল স্থল বাহিনীর আধুনিকরণ ঘটান। আর মুসোলিনির লক্ষ্য ছিল বেসিক্যালি ইতালিকে একটা কর্পোরেট রাষ্ট্রে তৈরি করা। কর্পোরেট রাষ্ট্র মানে একদম টাকা পয়সা থাকবে, একদম প্রাইভেটাইজেশন তৈরি করা, কারণ তাদের হাতেই পয়সা রয়েছে। এইভাবে তিনি এই উদ্দেশ্যে তিনি 1926-এ 13টা সিন্ডিকেট বা কর্পোরেশন গঠন করে। তার মধ্যে বেসিক্যালি 6টা ছিল মালিক শ্রেণীর, 6টা ছিল শ্রমিক শ্রেণীর, আর একটা ছিল বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত। কর্পোরেশন মানে স্যার যাদের এই অর্থনৈতিক অবস্থা ভালো না, যাদের যৌথ ছিল? কর্পোরেশন, দেখো কর্পোরেশন কথার অর্থ বলতে পারো বাণিজ্য। যখন সাপোজ ধরো এরকম ব্যাপার যে 13টা কর্পোরেশন গঠন করা হলো, মানে একটা ধরো আদানি, ঠিক আছে, একটা ধরো হচ্ছে টাটা, এই ধরনের কর্পোরেশন। কর্পোরেশন মানে কোম্পানি বলতে পারো। কি বলছি বুঝতে পারছো? এটা এক ধরনের হ্যাঁ। কোম্পানি, সিন্ডিকেট বা কোম্পানি মানে যারা কোনো বিজনেস করে। কর্পোরেশন মানে একটা কর্পোরেশন কি করবে, এই মশলার ব্যবসা করবে। একটা কর্পোরেশন কি করবে, তোমার হচ্ছে এডুকেশন, এইরকম ব্যাপার। ঠিক আছে, আর এটা কম কর্পোরেশন। আর মুসোলিনি কি করবে, এদেরকে নির্দেশ দেবে। ট্রেড ইউনিয়ন ভেঙে শ্রমিক আদালত গঠন করা হবে, এখানে সমস্ত বিবাদ নিষ্পত্তি। ধর্মঘট, লকডাউন নিষিদ্ধ। আর এই মালিক এবং যে সিন্ডিকেট হতো তারা কিন্তু শিল্প সংক্রান্ত নীতি নির্ধারণ করতো, মজুরির হার নির্ধারণ করতো, আমদানি রপ্তানির নীতি স্থির করতো। এবং তিনি দেশের অর্থনৈতিক উন্নতির দিকে জোর দেন, কৃষিকাজে উৎসাহ প্রদান করেন, পতিত জমিকে চাষের অধীনে নিয়ে আসেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের উপর গুরুত্ব দেন, উন্নত বীজ সার এইসব ব্যবহার করেন, ব্যাংক থেকে কৃষি ঋণের ব্যবস্থা করেন, গম উৎপাদনের দিকে বিশেষ নজর দেন। এই জন্য মুসোলিনি এটাকে গমের যুদ্ধও বলেছেন। এছাড়া তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য দেখো শিল্প উন্নয়ন দপ্তর গঠন করে, যার মধ্যে কি করা হতো, নতুন কারখানা স্থাপন, পুরনো কারখানা সংস্কার, কারখানাকে দীর্ঘমেয়াদী ঋণ দান, শ্রমিকদের কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হতো। এছাড়া বিমান নির্মাণের জন্য শিল্প, বেতার, বিদ্যুৎ, জলবিদ্যুৎ সমস্ত ধরনের শিল্পের উন্নতি হয় এবং নতুন জাহাজ কোম্পানি তৈরি করা হয়। তোমার সমুদ্র বাণিজ্যের প্রসার করা হয় এবং এই জন্য ফ্যাসিস্ট সিন্ডিক্যালিজম গঠন করা হয়। এছাড়া মুসোলিনি এডুকেশনের দিকেও নজর দেন, নিরক্ষরতা দূরীকরণ এবং প্রাথমিক শিক্ষার জন্য। এবং স্কুল শিক্ষা সেই সময় বাধ্যতামূলক ছিল, এই উদ্দেশ্যে বহু স্কুল কলেজ গঠন করে। আর বেসিক্যালি শিক্ষানীতি ছিল যে ফ্যাসিবাদী চিন্তাধারায় অনুগত নাগরিক তৈরি করা, যেটা ব্রিটিশরাও দেখো আমাদের এডুকেশন সিস্টেম, মানে ব্রিটিশরা আমাদের জন্য যে স্কুল বানিয়েছিল উদ্দেশ্য একটাই ছিল, তাদের লয়াল জিনিসপত্র ছেলে মেয়ে তৈরি করা। এই কারণে এখনো দেখো তোমরা কি করছো, বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছ। কেন পাঠাচ্ছ? যে এখানে করলে বেটার হবে, একটা হচ্ছে চাকরি করবে, ঠিক আছে, সুন্দর কথা, খুব ভালো কথা। ইংলিশ মিডিয়াম স্কুলে সবাই সবাইকে পাঠাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করাচ্ছ যে স্লেভ বানানোর জন্য পাঠাচ্ছ। সেম ব্যাপার এখানেও হতো, সেই ফ্যাসিবাদ পড়ানো হতো। ব্রিটিশরাও আমাদের ইংলিশ এডুকেশন শিখিয়েছে কেন, যে হবে মুখে দেখতে, বাইরে থেকে দেখতে তুমি বাঙালি হবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভাবধারা সবকিছু ব্রিটিশদের মতোই হবে। এটা এখন দেখো হয়ে যাচ্ছে সেম ব্যাপার। ঠিক আছে, তারা সফল হয়ে গেছে। আর আমাদের এখন ইন্ডিয়ান কালচার কেউ বললেই লোকে ব্যাকডেটেড মনে করে, ওয়েস্টার্ন কালচার খুব ভালো। এই জন্য সেই ধরনের পাঠ্যপুস্তক সেভাবেই লেখা হতো। এখানে ফ্যাসিস্ট ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্টরা নিয়োগ করা হবে না। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসোলিনির ছবি রাখা বাধ্যতামূলক ছিল। সেনাবাহিনী দরকার যুদ্ধের জন্য, এই জন্য মুসোলিনি চাইতো যে জনসংখ্যা বৃদ্ধি, এই জন্য সরকার বাল্য বিবাহ
বড় ফ্যামিলি, অধিক সংখ্যক সন্তানদের জননীদের উৎসাহ দান করতো যে আরো যাতে বাচ্চা করে, যাই হোক সেই ব্যাপারে উৎসাহ দিত। এছাড়া পোপের সঙ্গে সমঝোতা করেছিল তিনি, এই জন্য 1929 পোপের সঙ্গে ল্যাটারেন চুক্তি স্বাক্ষর করেছিল, যার মাধ্যমে ইতালিতে ক্যাথলিক ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর ভ্যাটিকান সিটিকে সার্বভৌম, মানে একদম মানে একদম যাকে বলা হয় সভরিন মর্যাদা দেওয়া হয়। মানে যে পোপ থাকবে সে নিজের মতো মুদ্রা ছাপাতে পারবে, ডাক টিকিট ছাপাতে পারবে, রেল লাইন স্থাপন করতে পারবে। অ্যাকচুয়ালি ভ্যাটিকান সিটিকে একদম দেশ হিসেবে করে দেওয়া হয়। আর পোপ বিদেশে রাষ্ট্রদূতও পাঠাতে পারবে, বিদেশি রাষ্ট্রদূত নিজের দেশে আনতেও পারবে। অর্থাৎ পোপ বেসিক্যালি এর ফলে কি করবে, পোপ ইতালি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। তার মানে বুঝতে পারছো যে মানুষকে রিলিজিয়নের দিক থেকে সিকিউর করলো মুসলিনি, অর্থাৎ যেসব ধর্মভীরু ইতালি রয়েছে তারা মুসলিনিকে সমর্থন করবে, কারণ পোপ তাদেরকে বলেছে যে এগ্রি করেছে যে এ বাবু ঠিক আছে। আর বিদেশি নীতির ক্ষেত্রে মুসলিনি খুব ভালো কিছু পলিসি নিয়েছিল, বিভিন্ন দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। এবার কিছু কিছু জায়গায় যুদ্ধের মাধ্যমে তিনি কর্মসংস্থান করেছিলেন, এই জন্য তিনি তার যে জলবাহিনী, স্থলবাহিনী আর বিমান বাহিনীকে অত্যাধুনিক ভাবে তৈরি করেছিলেন, মডার্নাইজ ভাবে তৈরি করেছিলেন, ঠিক আছে? এবং তিনি নিজে এই তিনটে বাহিনীর হেড হয়ে যান, মানে সে বলবে যা, তার কথাই হবে সব, ঠিক আছে, ভালো কথা। এবার কোন কোন দেশের সাথে কেমন পলিসি তিনি নিয়েছিলেন সেগুলো রয়েছে। কিভাবে সম্পর্ক হলো ইতালি আর গ্রিসের মধ্যে, দেখো প্যারিসের যে শান্তি চুক্তি 1919 হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি প্যারিসের যে ট্রিটি হয়েছিল সেখানে ইতালিকে বঞ্চিত করা হয়েছিল। আমরা প্রথম থেকেই দেখেছি ভার্সাই সন্ধির পরে প্যারিসের শান্তি চুক্তিতে ইতালিকে বঞ্চিত করা হয়, এবং ক্ষমতা লাভের পরে মুসোলিনি ইতালির প্রাপ্য আদায়ের জন্য চেষ্টা করে। লন্ডনের গোপন চুক্তি যেটা হয়েছিল সেখানে ডিসাইড করা হয়েছিল রোডস দ্বীপ আর ড্যাডি ক্যানিজ দ্বীপ এই দুটো ইতালিকে দেওয়ার কথা ছিল, কিন্তু 1920 খ্রিস্টাব্দে ইতালি আর গ্রিসের মধ্যে চুক্তি হয়ে ইতালি কি হয়, এই দুটো স্থান গ্রিসকে ছেড়ে দিতে বাধ্য, গ্রিসের সাথে অ্যাড হয়ে যায় 1920-তে। এবার 1923-তে ট্রিটি অফ লুসান, লুসানের সন্ধিতে ইতালি এই জায়গাগুলো আবার ফিরে পায়, ঠিক আছে, এবং এই জায়গাতে ইতালি কি করে শক্তিশালী নৌবাহিনী স্থাপিত করে। এবং 1923-তে গ্রিস আর আলবানিয়ার মধ্যে যখন সীমানা নির্ধারণের জন্য একটা তদন্ত কার্য হয়, সেখানে ইতালির কিছু প্রতিনিধিকে মেরে দেওয়া হয়, এবং সেই মানে নিহতের জন্য মুসোলিনি কি করে, গ্রিসকে দায়ী করে গ্রিসের একটা দ্বীপ ছিল সেটা হচ্ছে কারফু দ্বীপ, সেটা দখল করে নেয়। বলছে যে আমাদের প্রতিনিধি মারা গেছিল গ্রিসের কারণে, ঠিক আছে, এটা করা হয়। তো ফলে লিগ অফ নেশন যে জাতিসংঘ ছিল সে মধ্যস্থতা করে গ্রিসকে ইতালিকে প্রচুর ক্ষতিপূরণ দিতে হয়। এবার ফলে সাধারণ মানুষ যে ছিল তারা দেখলো যে বাবু আমাদের যে একজন নেতা সে গ্রিসের কাছ থেকে ক্ষতিপূরণ নিল, তার মানে দেখো মুসোলিনির মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেল, ঠিক আছে। ফলে গ্রিসের সঙ্গে যে একটা সম্পর্ক এইভাবে তৈরি হলো, গ্রিসের সাথে একটা সমঝোতা হলো, লুসানের সন্ধি। এই কোন সন্ধি কবে হয়েছিল ইম্পর্টেন্ট, প্যারিসের চুক্তি তো আমরা পড়েছি, লুসানের সন্ধি 1923 ইম্পর্টেন্ট, লন্ডনের চুক্তি 1920, ঠিক আছে 1915, এগুলো মনে রাখতে হবে। ইউগোস্লোভিয়ার সাথে প্রবলেম ছিল সবচেয়ে বড়, কি ছিল, ইতালির যে কোনো দেশ অপেক্ষা ভূমধ্যসাগর ইতালির অনেক কাছে ছিল, ঠিক আছে, এই কারণে ইতালির কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল। আর ভূমধ্যসাগরের প্রবেশদ্বার যদি শত্রুপক্ষের অন্য কারো হাতে চলে ইতালির পক্ষে প্রবলেম। এই জন্য ইতালি কি করেছিল, ভূমধ্যসাগর আর অ্যাড্রিয়াটিক সাগরের উপরে তার যে আধিপত্য সেটা বিস্তার করতে চেয়েছিল। এবার লন্ডনের গোপন চুক্তিতে এই অ্যাড্রিয়াটিক অঞ্চলের কিছু অংশ ইতালির প্রাপ্য ছিল, কিন্তু সেই জায়গাগুলোতে কারণ কি, সেই জায়গার অধিবাসীরা ছিল ইতালীয়, ঠিক আছে। এবার উইলসন এই জায়গা উইলসনের নীতি অনুযায়ী এগুলো বাতিল হয়, এবং সেই জায়গাগুলোকে কি হয় ইউগোস্লোভিয়ার সাথে যুক্ত করে দেওয়া হয়। ফলে দেখো ইতালি রেগে যাবে, রেগে গিয়ে 1919 এই যে ব্ল্যাক শর্টস বাহিনী ইউগোস্লোভিয়াকে প্রদান করা যে ফিউম বন্দর যেটা ইউগোস্লোভিয়াকে দিয়েছিল সেটা দখল করলো, এবং মিত্রপক্ষের চাপে ইতালি ইউগোস্লোভিয়াকে ফিউম বন্দরটা ফিরিয়ে দিতে বাধ্য হয়। এবং মুসোলিনি ফিউম বন্দর সহ অন্যান্য জায়গাগুলো ইউগোস্লোভিয়ার কাছে দাবি করে, এবং শেষ পর্যন্ত 1925-এ নেটিউনো চুক্তির দ্বারা ফিউম বন্দর আবার ইউগোস্লোভিয়ার কাছ থেকে ইতালির কাছে ফিরে আসে। ফলে ফিউম বন্দর নিয়ে যে একটা গন্ডগোল, এটা কিন্তু সবসময় ফিউম বন্দর নিয়ে যে একটা গন্ডগোল এটা কিন্তু সবসময় একটা চলছিল, ইউগোস্লোভিয়ার সাথে এই গন্ডগোলটা কিন্তু চলছিল ইতালি।
এরপর ইউগোস্লোভিয়া দেখলো যে বাবু ইতালির সাথে তো মানে মিটমাট করা ঠিক হচ্ছে না। এলো এবার ইতালি আর ফ্রান্স দেখো সবসময় একটা শত্রু ছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। ইতালির ইউনিফিকেশনে সবচেয়ে বড় বাধা ফ্রান্স ছিল। ইউগোস্লোভিয়া কি করে ফ্রান্সের সাথে মিত্রতা স্থাপন করে, করতে গেলে তখন মুসোলিনি কি করে আলবেনিয়ার সাথে চুক্তি করে। এবার বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে আলবেনিয়ার উপরে কর্তৃত্ব স্থাপন করা। এবার ইতালিকে খুশি করার জন্য ইংল্যান্ড আর ফ্রান্স বলে যে আলবেনিয়া আলবেনিয়া ঠিক করে যে কোনো শত্রু যদি আক্রমণ করে তার নিরাপত্তা নেবে ইতালি। তার মানে আলবেনিয়া ডিপেন্ডেন্ট হয়ে গেল কার উপরে, ইতালির উপর। এবং এই হিসেবে ট্রিটি সাইন হবে 1926-এ। ইতালি আর আলবেনিয়ার মধ্যে টিরানার চুক্তি স্বাক্ষর হয়, যেখানে ডিসাইড করা হয় যে টোটাল যে সিকিউরিটি আলবেনিয়ার সেটা ইতালি দেবে। এবার ইতালির কিন্তু মেন লক্ষ্য ছিল আলবেনিয়াকে গ্রাস করা, নিয়ে নেওয়া। এরপর যখন হিটলারের উত্থান হলো জার্মানি, তখন ইউগোস্লোভিয়া বুঝলো এবং হিটলার তো বাবু কাউকে মার্সি করবে না। ইউগোস্লোভিয়া তখন চাইলো ইটালির সাথে মিত্রতা করতে, কিন্তু ইতালি বললো বাবু যখন চেয়েছিলাম তখন তো দাওনি, গন্ডগোল করেছো, এখন আর আগ্রহ দেখাবো না। এরপরে ইউগোস্লোভিয়ার যে রাজা আলেকজান্ডার আর ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্থো মার্সাই বার্থো কি করে, এরা দুজন মার্সাই বন্দরে একটা আততায়ীর হাতে নিহত হয়। এর জন্য ইউগোস্লোভিয়া এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করবে কাকে, ইতালিকে দায়ী করবে। কারণ এখানে ইউগোস্লোভিয়ার রাজা মারা গেছে আর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী মারা গেছে, তার মানে কে অ্যাটাক করাতে পারে, ইতালি করবে, ব্যাস দায়ী করবে ইতালিকে। ফলে ইতালির সাথে যে ইউগোস্লোভিয়ার সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল। ঠিক আছে, এবার ইতালি আর ফ্রান্স, এটা তো আমাদের খুব ভালো ব্যাপার যে ইতালি মিত্রপক্ষে যোগদান করেছিল, কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের আপত্তিতে বেসিক্যালি ফ্রান্সই মানে সব কলকাঠি নাড়িয়েছিল, না না ইতালিকে কিছু দেওয়া হবে না। এই যে ইতালি টিউসিনিয়া, কোর্সিকা আর স্যাভয়েনিস এগুলো পায়নি, যেগুলো ইতালির প্রাপ্য ছিল। এবার যুদ্ধের সময় ফ্রান্সের বহু লোকক্ষয়ের ফলে ফরাসি সরকার পার্শ্ববর্তী দেশের নাগরিককে সেই দেশে বসবাসের জন্য আহ্বান জানায়। ফলে এবার দেখো কোনো একটা দেশ যেই দেশের অর্থনীতি ভালো আছে সেই যদি ডাকে তাহলে তো অবশ্যই যাবে, ঠিক আছে, তো অবশ্যই সেখানকার লোক যাবে। ফলে ইতালি থেকে বহু লোক ফ্রান্সে যাওয়া শুরু করলো। ফলে দেখো মুসোলিনির এবার রেগে যাওয়া স্বাভাবিক, রেগে গেছিল। এই হিসাবে ফ্রান্স ইতালির বিরুদ্ধে ইউগোস্লোভিয়াকে দেখো সাহায্য করতো, কারণ ইউগোস্লোভিয়া ফ্রান্সের সাথে ট্রিটি করে আছে। বা টিউসিনিয়া ইতালির চেয়ে মানে ফরাসির চেয়ে ইতালির লোক বেশি দেখায়, মুসোলিনি এই অঞ্চলে দাবি করে। এবারে হিটলারের উত্থান হলে ইতালি ফ্রান্স দেখো দুজনেই আতঙ্কিত হয়, ঠিক আছে। এবং সেই হিসাবে 1935-এ ট্রিটি অফ রোম হয়, যেটাকে আমরা লাভাল মুসোলিনি বলে থাকি। কারণ ইতালির ছিল মুসোলিনি আর ফ্রান্সের ছিল লাভাল, ঠিক আছে। তো সে এদের মধ্যে চুক্তি হয় 1935-এ, রোম চুক্তি, ইম্পর্টেন্ট সাল মনে রাখতে হবে। সেই অনুযায়ী কি ডিসাইড হয়, টিউসিনিয়া ইতালিকে দিয়ে দেওয়া হবে আর ফ্রান্স আফ্রিকার কিছু অংশ ইতালিকে দিয়ে দেবে। অর্থাৎ এর মাধ্যমে ইতালি আবিসিনিয়া আক্রমণের একটা যে পটভূমি তৈরি করেছিল এর মাধ্যমে। এরপর যখন ইতালি আক্রমণ করে ফ্রান্স ইতালিকে আক্রমণকারী ঘোষণা করে এবং হিটলার ইতালিকে সমর্থন করে। ফলে দেখো ইতালি দেখলো তার পাশে হিটলার চলে আসছে, কারণ এখানে দেখো ফ্রান্সের এগেনস্টে হিটলার ছিল, হিটলার এগেনস্টে ফ্রান্সের ছিল। সেই কারণে ইতালি আর জার্মানির মধ্যে একটা অক্ষশক্তি জোট গঠিত হয়, তারা একে অপরের কাছাকাছি চলে আসে ইতালি আর তোমার হচ্ছে জার্মানি। ফলে দুজনেই এবার এখান থেকেই জাতিসংঘের যে সদস্যপদ ত্যাগ করে ইতালি বেরিয়ে আসে। এরপরে হিটলারও দেখবো জাতিসংঘ থেকে বেরিয়ে আসে নাৎসিবাদে। ইতালি আর আবিসিনিয়ার মধ্যে সম্পর্ক, এবার ইতালির দেখো যখন জনসংখ্যা বাড়ছে, ক্রমবর্ধমান জনসংখ্যা, লোক বাড়ছে, এবার সেই জন্য খাদ্যের প্রয়োজন, খাদ্যের যোগান প্রয়োজন, বেকার সমস্যার সমাধান, শিল্পের জন্য কাঁচামাল দরকার, উৎপাদিত পণ্যের জন্য বাজার দরকার, সমস্ত জায়গা সলিউশন কোথায় হবে, আবিসিনিয়াতে হবে। যেমন ইন্ডিয়াকে সমস্ত দেশ ভালোবাসে কিসের জন্য, ইন্ডিয়ার হচ্ছে কোনো কালচার বা ইন্ডিয়ার লোক ভালো বলে এই জন্য নয়। ইন্ডিয়া হচ্ছে একটা হচ্ছে ইঁদুরের দেশ, ঠিক আছে। কি ইন্ডিয়া কি করে, ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোককে সব খুব সহজে মুরগি বানানো যায়, ঠিক আছে। কারণ ইন্ডিয়ার লোক হচ্ছে সেরকম হচ্ছে মুরগি, কারণ কিছু যদি তৈরি হয় ইন্ডিয়ার লোকের উপর টেস্ট করলে হয়, ইন্ডিয়ার লোক এরকমই বুদ্ধিমান লোক। ইন্ডিয়াকে সমস্ত দেশ মার্কেট হিসেবে দেখে, সবচেয়ে বড় মার্কেট, ওই জন্য ইন্ডিয়াকে ভালোবাসে। তুমি যদি ভাবে যে ইন্ডিয়াকে সব ভালোবাসে বলে দেখে, এটা ভুল কথা। কারণ আবিসিনিয়ার যে জনসংখ্যা বেশি হওয়ার কারণে এর উপর ইতালির দৃষ্টি ছিল অ্যাজ এ মার্কেট হিসাবে। এই জন্য কিছু জায়গা ছিল সোমালিল্যান্ড আর ইরিত্রিয়া, এর মাঝখানে ছিল আবিসিনিয়া, মধ্যবর্তী স্থান ছিল আবিসিনিয়া। ফলে এই জায়গা যদি দখল করে নেয় তাহলে একটা বড়
আফ্রিকার যে পূর্ব আফ্রিকার একটা রাজ্য ইতালি গঠন করতে পারতো, আফ্রিকার বহু অঞ্চল দখল করতে পারতো। এই জন্য 1896 ইতালি কি করে, আবিসিনিয়া অ্যাটাক করে, একটা যুদ্ধ হয়, ব্যাটল অফ অ্যাডোয়া। এবার এখানে ইতালি আবিসিনিয়ার কাছে পরাজিত হয়েছিল। এবার 1934-এ, 1896, অনেক আগে, 1934-এ মুসোলিনি আবার আবিসিনিয়া আক্রমণ করে। এবার তখন আবিসিনিয়ার লোকেরা জাতিসংঘে আবেদন করে, দিয়ে বলে হস্তক্ষেপ করার জন্য। এবার 15 সদস্যের একটা মীমাংসা কমিটি আবিসিনিয়ায় যায়, গিয়ে সমস্যার কথা বলে। কিন্তু মানে এই লীগ সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়। তো ইতালিকে বললো যে তুমি করো, জাতিসংঘ ইতালিকে আক্রমণকারী ঘোষণা করে এবং সব সদস্যকে বলে সর্বপ্রকার আমদানি রপ্তানি বন্ধ করতে। ব্রিটেন কিন্তু দেখো, এই যে যারা বলছে তাদের মধ্যে ব্রিটেন কিন্তু তেল সরবরাহ অব্যাহত রাখে। যদি এটা বন্ধ করে দিত, ইতালি কিন্তু আর যুদ্ধ করতে পারতো না, কিন্তু ব্রিটেন কিন্তু তেল সরবরাহ রাখতে থাকে। ফলে যুদ্ধ চলে এবং জার্মানির সঙ্গে ইতালির যখনই সম্প্রীতি বেড়ে যায়, ব্রিটেন আর ফ্রান্স দেখো ভয় পেয়ে ইতালিকে একটু তোষামোদ করতে শুরু করে, কারণ জানে যে জার্মানির সঙ্গে যদি ইতালির জোট হয়ে যায় তখন সেটা ব্রিটেন আর ফ্রান্সের পক্ষে ক্ষতিকারক হবে। সেই জন্য ফরাসি প্রধানমন্ত্রী পিয়ের লাভেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যামুয়েল হোর একটা চুক্তি করে। সেটা কি, হোর লাভাল চুক্তি স্বাক্ষরিত হয় 1935-এ। এবার পরবর্তী এই চুক্তিটা গোপনে হয়েছিল, যখনই এটা ফাঁস হয়ে গেল, স্যামুয়েল হোর কি হলো, পদত্যাগ করলো। এবং ইতালীয় চাপের মুখে 7 মাস যুদ্ধের পরে এতটা চাপ দিল, আবিসিনিয়ার সম্রাট হাইলে সেলাসি দেশ ত্যাগ করে পালিয়ে গেল। ফলে ইতালির রাজা আর আবিসিনিয়ার সম্রাট একসাথে হয়ে গেল, ইতালির রাজা আবিসিনিয়ার সম্রাট হয়ে গেল। ফলে এখান থেকে ইতালি টোটালি আন্ডারে চলে গেল, আমাদের ইতালির আন্ডারে আবিসিনিয়া চলে গেল, এবং ইরিত্রিয়া, সোমালিল্যান্ড আর আবিসিনিয়া নিয়ে ইতালির যে ইতালীয় পূর্ব আফ্রিকা নামে একটা নতুন রাষ্ট্র হয়ে গেল। আর ইতালি 1937-এ জাতিসংঘ ত্যাগ করে বেরিয়ে আসে। তাই সবাই বুঝতে পারে যে লিগ অফ নেশন শুধু একটা নামেই, দুর্বলতা সবার কাছে প্রকাশিত হয়ে যায়। আর লিগের নির্দেশ অমান্য করে ইতালির আবিসিনিয়া জয় করে হিটলারও বুঝলো যে সেও ভার্সাই সন্ধিকে লঙ্ঘন করতে পারে। আর লাস্ট হচ্ছে আলবেনিয়া, যেখানে বলকান যুদ্ধ 12 আর 13-তে হয়েছিল। বলকান যুদ্ধের ফলে আলবেনিয়া রাজ্য সৃষ্টি হয়েছিল, যেখানে প্রথম হিসাবে প্রিন্স উইলিয়াম হোয়াইট, একজন জার্মানির লোক ছিল, তাকে আলবেনিয়ার শাসক হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল বলকানের যুদ্ধের পরে। কিন্তু সেখানকার যে আদিম অধিবাসীরা ছিল, আলবেনিয়ার অধিবাসীদেরকে সে কোনো মতে কন্ট্রোল করতে পারছিল না, নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব ছিল না। সে বহুবার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি। ফলে সে যথেষ্ট, যাকে বলা হয় বিরক্তের মধ্যে ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, সে দেখো জার্মানিতে ফিরে চলে আসে, বলে বাবু অনেক হয়েছে, আমি আর থাকতে পারবো না। এবার 1920-তে আলবেনিয়া একটা অস্থায়ী সরকার গঠিত হয় এবং 1924 সালে আহম্মদ জগু একটা রিপাবলিক গঠন করে তার সভাপতি নির্বাচিত হয় এবং ইতালির উদ্যোগে একটা জাতীয় ব্যাংক গঠিত হয়। এবং ইতালি থেকে প্রচুর অর্থ সাহায্য হিসেবে সাহায্য করতে থাকে, ঋণ আসতে থাকে, এবং আলবেনিয়ার উপরে ইতালির কর্তৃত্ব হয়। আর আহমেদ আকবর ইতালির মধ্যে ট্রিটি অফ টিরানা, এটা বলেছিলাম, টিরানার সন্ধি, যেখানে আলবেনিয়ার উপর কোনো, এই যে টিরানার সন্ধি দেখো এখানে বলছিলাম আলবেনিয়ার সাথে হয়েছিল। এই যে টিরানা কোথায় বললাম, এই যে আলবেনিয়া, এই যে টিরানার চুক্তি 1926-এ, টিরানার চুক্তি, ঠিক আছে, এই যে এইখানটা বলেছিলাম ইউগোস্লাভিয়ার সময়, সেটা দেখো আরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে বলা হয় কেউ যদি আলবেনিয়াকে আক্রমণ করে, ইতালি আর আলবেনিয়া যৌথভাবে প্রতিহত করবে, আর ইতালি আলবেনিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। এবার 1927-এ ইউগোস্লাভিয়া ফ্রান্সের মধ্যে মিত্রতা হয়, আহমেদ আগু নিজেকে আলবেনিয়ার সম্রাট ঘোষণা করে আর প্রথম জগ উপাধি গ্রহণ করে। এরপর রাজা হওয়ার পরে ইতালি বিরোধী মনোভাব তৈরি করতে থাকে। আর 1939-এ ইতালি এই জন্য কি করে, আলবেনিয়া আক্রমণ করে এই সম্রাট জগ পালিয়ে যায়। এবং তৃতীয় ভিক্টর ইমানুয়েল, একসাথে দেখো 3টে জায়গা, ইতালি রয়েছে, আবিসিনিয়া রয়েছে আর আলবেনিয়া রয়েছে, সব জায়গা দখল করে ইতালির যে রাজা হলো সে বাকি জায়গারও রাজা হয়ে গেল। এরপর দেখো স্পেনের যে গৃহযুদ্ধ, যেটা কথা একটু বলছিলাম, 1936-এ স্পেনে গৃহযুদ্ধ হয়। সেখানে যে জেনারেল ফ্র্যাঙ্কো, সে পপুলার ফ্রন্ট সরকারের বিরুদ্ধে, এগেনস্টে একটা বিদ্রোহ ঘোষণা করে পপুলার ফ্রন্ট সরকার। এবার আবিসিনিয়ার যুদ্ধের পরে ইতালি আর জার্মানি বুঝলো যে স্পেনে যদি ফ্যাসিস্ট দল জিতে যায় তাহলে ইতালি জার্মানির পক্ষে সেটা মঙ্গলজনক হবে। কারণ ফ্যাসিস্ট দল যদি জেতে, ইতালি থেকে ফ্যাসিস্ট দল কোনো অসুবিধা নেই। আর জার্মানি জানে
যে ইতালি সবসময় তাকে সাপোর্ট করবে, তারা চাইবে ফ্যাসিস্ট দল যাতে জিতুক। ফলে পপুলার ফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কে করছে? জেনারেল ফ্র্যাঙ্কো। তার মানে সাহায্য কাকে করবে? ফ্র্যাঙ্কো করবে। তাহলে পপুলার ফ্রন্ট যদি জয়ী হয় তাহলে সেটা ফ্রান্স রাশিয়ার পক্ষে সুবিধাজনক হবে, কিন্তু ইতালি জার্মানির পক্ষে ক্ষতিকারক হবে। ওই জন্য হিটলার কি করে? ফ্র্যাঙ্কোকে সাহায্য করতে থাকে, কারণ সে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে আছে। এবার যুদ্ধ হলো, যুদ্ধে অবশ্যই ফ্র্যাঙ্কো জিতে গেল এবং স্পেনে ফ্যাসিস্ট মর্যাদা প্রভাব বৃদ্ধি পায়। তবে হিটলার আর মুসোলিনির সম্পর্ক আরো ভালো হয়। এবার ইতালি আর জার্মানি সম্পর্ক খুব ভালো। 1935-এ কমিন্টার্নের বিরুদ্ধে একটা যুক্তরাষ্ট্র ফ্রন্ট গঠন হলে 1935 সালে জার্মানি আর জাপান একটা কমিন্টার্ন বিরোধী চুক্তি করে। সেখানে বলা হয় দুজনেই কমিউনিজমের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করবে, রাশিয়ার সঙ্গে কোনো রকমের চুক্তিতে আবদ্ধ হবে না। এরপর যখন স্পেনে গৃহযুদ্ধ হয় 1936-এ, ইতালি জার্মানি যৌথভাবে ফ্র্যাঙ্কোকে সাহায্য করে। এর আগের আবিসিনিয়া ঘটনায় ইতালি জার্মানির মধ্যে মৈত্র গঠিত হয়। এরপর কমিন্টার্ন বিরোধী মিত্র জোটে একদম মানে ইতালি এই জোটে যোগদান করলো। ফলে দেখো এর মধ্যে ইতালি ঢুকে গেল, জাপান ঢুকে গেল। দেখো জাপানের সাথে জার্মানির এই যে চুক্তি হয়েছিল, জার্মানি, জাপান আর ইতালি দেখো একসাথে চলে এলো। ফলে ট্রিটি সাইন হবে, রোম, বার্লিন, টোকিও অক্ষ গঠিত হয়। তিনটে দেশে তিনটে ক্যাপিটাল। এবং অন্যদিকে গঠিত হলো অন্য একটা জোট, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন মিত্র জোট। বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দেখো পটভূমি গড়ে উঠলো। আর লাস্ট অফ অল, এটা আমরা হিটলারের ক্ষেত্রে আবার পড়বো। এখানে ছোটভাবে দেওয়া আছে 1939-এ হিটলার পোল্যান্ড দখল করলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। মুসোলিনি কিছুদিন পরে অনাক্রমণ চুক্তি থেকে নিরপেক্ষ থাকেন, কিন্তু আহ হিটলার রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করায় মুসোলিনি রেগে ক্ষুব্ধ হয়। এবার যুদ্ধের গতি কোন দিকে যাবে সেটা মুসোলিনি প্রথমে দেখছিল। তারপরে দেখলো যে হিটলার যখন ক্রমাগত সাফল্য পাচ্ছে তখন, এবং ফ্রান্সের মধ্যে ঢুকছে, তখন মুসোলিনি বুঝলো যে ফ্রান্স পরাজিত হবে, মিত্রপক্ষ জয়লাভ করবে। এই সময় মুসোলিনি কি করলো? পরে জয়েন করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জয়েন করেছিল। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ইতালির অবস্থা আরো ক্ষতি মানে হয়, সঙ্গীন হয়। এবং একদম ওয়ারের শেষের দিকে মানে মুসোলিনির এবং তার ওয়াইফ ক্লারা পেট্রিও ফোর্সকে দুজনকে জনগণরা মেরে, একদম দৌড়িয়ে দৌড়িয়ে মেরে তাদের মৃতদেহ গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল। এখান থেকে আমাদের মুসোলিনির গল্প শেষ হয়েছে। মানে দেখো, যার জন্য ভালো করে সেই হয় এক সময় পরে চোর। এটা হচ্ছে মুসোলিনির গল্প। সেরকম হিটলারও মানে যতই খারাপ বলো যাই বলো, ডিক্টেটরশিপ কিন্তু বিভিন্ন দেশের ডেভেলপমেন্টে অনেক কাজ করেছে। ঠিক আছে, সেরকম ব্যাপার। তো এটা আমাদের দেখো টোটালি ফ্যাসিজম রয়েছে, আর লাস্টে একটু ওয়ার্ল্ড ওয়ারের মুসোলিনির কি স্টেপ ছিল সেটা এখানে বলা আছে। তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে ফ্যাসিজমের উপরে এমসিকিউ করবো। আমি পিডিএফ দিয়ে দেবো, এমসিকিউ দিয়ে দেবো, কয়েকটা আছে, করে নেব। তারপরে আমরা ন্যাৎসিজম মানে হিটলারের এগেন্সে ন্যাৎসিবাদ, সেটা আমরা পরের দিন ডিসকাস করবো। ওকে, তো টপিক ক্লিয়ার? স্যার। ওকে, আজকে এতটাই।